আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের সামনে। সকলকে শুভেচ্ছা, সকলকে শুভেচ্ছা। অনেকদিন পর এই লাইভ ক্লাসে এসে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে, মানে তা অনেকদিন পর তোমাদের সামনে। এক্সিলেন্ট। ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। মারুফ, আছো? ঠিক আছে, ভেরি গুড। তারপরে নাইম, স্যার কিছুই পড়ি নাই, পাস করতে পারবো? ইনশাল্লাহ পারবো, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাফি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে সাফায়াত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। তারপরে রিয়াজুল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর। আকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে সাফায়েত, খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগতেছে। সাফায়েত, শুভ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ইব্রাহিম, আমি ভালো আছি। তারপরে মাফি, অনেক ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। সিফাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে রবিউল, স্যার সেই লাগতেছে, জোস 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 লাগতেছে। হ্যাঁ, 1 কোটি বছর পর, ইয়েস। থ্যাংক ইউ সাফায়াত, এটাই শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, ভেরি গুড। তারপরে শুনতে পাচ্ছ কি আমার কথা? আওয়াজ প্রতিনিধিত্ব হচ্ছে, বলো কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আওয়াজ প্রতিদ্বন্দ্বিতা, আপনার আওয়াজ প্রতিদ্বন্দ্বিতা হবে না, ঠিক আছে না? কমেন্ট করে জানাও আওয়াজ ঠিক আছে কিনা। হ্যাঁ। তারপরে ঠিক আছে সাব্বিরুল, অনেক ধন্যবাদ। তারপরে সুমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম, হাফ ইয়ার সাজেশন দেন, ওরে বাপ রে, কঠিন অবস্থা। আকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে দিজামণি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফা বৃষ্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। 1 কোটি বছর পর দেখা হলো। কে? সুমন, হ্যাঁ আসলে 1 কোটি বছর, 1000 কোটি বছর হয়ে গেছে। তারপরে কে বলছো? মারুফ, জি স্যার, অনেক ভালো শোনা যায়, ধন্যবাদ। তারপরে হলো রামিম হক অপূর্ব, হাই হাই, কে প্রেগনেন্ট? নাউজুবিল্লাহ। তারপরে আসো, 1 কোটি বছর পর আমাদের মাঝে, ও আসলেই, থ্যাংক ইউ। তারপরে মাওয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাত, ঠিক আছে স্যার, শোনা যায়, থ্যাংক ইউ। তারপরে ঠিক আছে ইব্রাহিম, ঠিক আছে। তারপরে মাফি, আজকে প্রথম পত্রের, আজকে একটু প্রথম পত্রের একটা ক্লাস নিয়েন। আজকে নেব নাকি কালকে নেব? আজকে। আহ, তারপরে জি স্যার, আজকে অনেক ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে। উম, আশিক, আসসালামু আলাইকুম স্যার, 1 কোটি বছর পর। ওয়ালাইকুম আসসালাম, আসলে 1 কোটি বছর পর। তারপরে জহুরুল, ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে নাবিল নাহিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 1 কোটি বছর পর আশিক। তো যাই হোক, আমরা তোমাদের শুভেচ্ছা পেয়ে আমিও খুব আনন্দিত। চমৎকার লাগতেছে, আজকে কিন্তু জোশ একটা ক্লাস নিতে হবে, ঠিক আছে? একদম কমেন্টে মুখরিত থাকবা, ঠিক আছে? জোশ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। এবং আহ, চেষ্টা করবো ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়ানো, যেহেতু তোমাদের পরীক্ষা খুব নিকটে। আরো কয়েকদিন আগে ক্লাস শুরু করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু কি করার, করতে পারিনি। এখন মনে হচ্ছে যে প্রতিদিনই ক্লাস দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয় আর কি। কি বলো? কিন্তু পরীক্ষা চলে আসলো, এটা একটা সমস্যা। আহ, হ্যাঁ, পড়লেই কমন পেয়ে যাবা। এখানে কমন কিছু কোশ্চেন আছে। আজকে আমি যেটা পড়াবো সেটা কিন্তু হাইড্রা, মাথায় রেখো। কারণ হাইড্রা আমরা পড়াচ্ছিলাম, এটা শেষ করে দেবো, ঠিক আছে? আজকের ক্লাসে শেষ না হলেও পরবর্তী আরেকটা ক্লাস নিলে হাইড্রা শেষ হয়ে যাবে আর কি। তো যতটুকুন পারি শেষ করে দেবো, এবং অবশ্যই ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়াবো, ঠিক আছে? রাসেল রানা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে শুরু করি, হ্যাঁ, সময় চলে যাচ্ছে আর কি। তো এই ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, সম্ভব হলে ক্লাসটা শেয়ার করে দাও। তো ওকে, রেডি, আমরা শুরু করতেছি। প্রথমে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, ফোকাস একটা আপ ডাউন হবে, কিছু মনে করবো না আশা করি। আহ, হ্যাঁ, প্রথমে যে জিনিসটা কথা বলবো সেটা হলো যে মেসোগ্লিয়ানের কথা বলবো, ঠিক আছে? মেসোগ্লিয়ানের কথা বলবো। তো চলো তাই শুরু করা যাক। মেসোগ্লিয়ানে তো দেখতে পারবো, ধরো আমি এখানে যখন দাঁড়াবো তখন দেখবে ফোকাস অটোমেটিক ঠিক হয়ে গেছে আর কি। দেখছো? হ্যাঁ, দেখতে পারবা। তো লেটস গো, হ্যাঁ।
অভিজিৎ সরকার, আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা নাকি? তুহিন তুহিন, হ্যাঁ? মামা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তো এসব মেসোগ নিয়ে কথা বলবো আমরা। আটকে গেল নাকি ভিডিও? ওকে, লেটস স্টার্ট। তো মেসোগ সম্পর্কে তো আমরা সকলেই আহ, একটু ধারণা থাকতে থাকতে পারে, বাট না থাকলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে সেটা ক্লিয়ার করবো আর কি। তো দুইটা ইন্টারফেস রাখার চেষ্টা করব। দুইটা ইন্টারফেস, একটা হলো বোর্ড রাখার চেষ্টা করব, ইন্টারফেস আরেকটা রাখবো। চলো একটা বোর্ড রাখি। হুম, একটু কারিগরি কুটি, হ্যাঁ। ওকে, সমস্যা নাই। ওকে, মেসোগ্লিয়া আমরা প্রথমে কথা বলবো, খেয়াল করো সকলে মনোযোগ দিয়ে। ওকে, তো মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া হলো, আবার এখানে চলে গেছে নাকি? ওকে, দেখো, আমরা জানি হাইড্রা কয় স্তর বিশিষ্ট পানি? আমরা জানি তারা হলো 2 স্তর বিশিষ্ট পানি। খেয়াল করো, আমার দিকে মনোযোগ রাখবা। যখন আমি বোর্ডে যাব তখন শুধু বোর্ডে দিকে খেয়াল করো, তাতেই হবে আর কি। শুধু মনোযোগটা আমার দিকে রাখো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমরা অনেক ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি, কারণ হলো সিলেবাস অনেক বাকি রয়ে গেছে। যতটা সম্ভব সেগুলি পড়াবো আর কি। তো প্রথম কথা হলো যে মেসোগ্লিয়া কি। আমরা জানি হাইড্রা হলো দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, কারণ তার ভ্রূণীয় দশায় শুধুমাত্র দুটি স্তর তৈরি হয়। দ্যাটস মিন বাইরেরটা হলো একটোডাম এবং ভিতরটা হলো কি এন্ডোডাম। সো হাইড্রার ক্ষেত্রে যে একটোডামটা থাকে, সেই একটোডামটা কি পরিণত অবস্থায় হয় কি এপিডার্মিস, এবং যেটা এন্ডোডাম থাকে সেটা পরিণত অবস্থায় কি হয়ে যায়? গ্যাস্ট্রোডার্মিস হয়ে যায়, ঠিক আছে। সো এই যে একটোডাম এবং এন্ডোডাম, দ্যাটস মিন হাইড্রার ক্ষেত্রে বড় হলে কি হয়, একটা হলো বাইরেরটা হলো এপিডার্মিস এবং ভিতরটা হলো কি এন্ডোডার্মিস। সো এই এপিডার্মিস এবং এন্ডোডার্মিস, দ্যাটস মিন গ্যাস্ট্রোডার্মিস, এই দুইটার মাঝখানে একটা স্তর থাকে যেটাকে না অকোষীয় জেলির মতো স্বচ্ছ, যে একটা ভিত্তি থাকবে, তাকে আমরা কি বলবো? মেসোগ্লিয়া বলবো। তো সাধারণত ধরো, কথার কথা ধরো, এইটা যদি হয় তার একটা স্তর, আর এটা ধরো আরেকটা স্তর, তার এটা ধরো আরেকটা স্তর। তো 2 স্তর মাঝখানে ধরো এই জায়গাটা, ধর কথার কথা, এই জায়গাটাকে আমি হলুদ মার্ক যেটা করছি সেই জায়গাটুকুন, এই জায়গাটা হলো অকোষীয়। হ্যাঁ, অকোষীয় হয় এটা, এখানে কোনো কোষ থাকবে না। যদিও এখানে তোমার হলো তোমার স্নায়ুকোষ অবস্থান করে আর কি। তো এই জায়গাটা, এটা হলো জেলির মতো, এই জায়গাটা জেলির মতো, তারপরে স্বচ্ছ, তারপরে স্থিতিস্থাপক হয়ে থাকে আর কি। তো এই স্তরটাকে আমরা কি বলবো? মেসোগ্লিয়া বলবো। তো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি একদম উপরে যে স্তরটা আছে সেটা হলো এপিডার্মিস। হ্যাঁ, এপিডার্মিস। আর এটা হলো গ্যাস্ট্রোডার্মিস। ওকে, গ্যাস্ট্রোডার্মিস। ওকে, সো এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, এই 2 স্তরের মাঝখানে, এই যে মাঝখানে জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক যে অংশটা আছে তার নাম হলো কি? মেসোগ্লিয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাথায় রাখবা। আচ্ছা, আম, মাথায় রাখবা কি। ওকে, কি কালার চেঞ্জ করব বলো? কি কালার চেঞ্জ করব? ওকে, সো যেটা বলছিলাম আমরা, তাহলে মেসোগ্লিয়াটা হলো কি? মেসোগ্লিয়া হলো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, এই 2 স্তরের মাঝখানে যে কি স্তর থাকে, যে জেলির মতো স্বচ্ছ। হ্যাঁ, তাহলে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে জেলির মতো স্বচ্ছ যে স্থিতিস্থাপক স্তর থাকে সেটার নাম হলো কি? মেসোগ্লিয়া। ওকে, এটা লিখে দিলে হয়ে যাবে। এবং হাইড্রার ক্ষেত্রে মেসোগ্লিয়াটা থাকে, এবং হাইড্রার ক্ষেত্রে মেসোগ্লিয়ার এই যে স্তরটা, এটার পুরুত্ব হলো কত? 0.1 মাইক্রোমিটার। হ্যাঁ, 0.1 মাইক্রোমিটার। তো এটা একটু সবাই টুকে নাও আর কি। কত মাইক্রোমিটার? 0.1 মাইক্রোমিটার। ওকে, এতটুকুন পুরো হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো যে আমরা বললাম যে হাইড্রার যে দেহ প্রাচীর আছে, সেই দেহ প্রাচীরের বাইরের স্তর হলো এপিডার্মিস এবং ভিতরের স্তর হলো কি? গ্যাস্ট্রোডার্মিস। এই 2 স্তরের মাঝখানে যে অকোষীয় জেলির মতো, হ্যাঁ, অকোষীয় জেলির মতো কি থাকে? অকোষীয় জেলির মতো যে পদার্থ থাকে, দ্যাটস মিন স্থিতিস্থাপক যে অংশটা থাকে সেটা হলো স্তরটা, তার নাম হলো কি? মেসোগ্লিয়া। ওকে, সো এই হলো মেসোগ্লিয়ানের কথা হলো। এবার চলে যাই নেক্সটে।
এবার আসো। হ্যাঁ, তখন তো কমেন্টস আমি পড়তেছি কিন্তু। ওকে, ক্লিয়ার বোঝা যায় না? কেন ক্লিয়ার বোঝা যায় না? কথা বুঝতে সমস্যা নাকি বোর্ড বোর্ড বুঝতে সমস্যা হচ্ছে? একটু জানাও আমাকে। আর যদি না হয় তাহলে বুদ্ধি আর একটা আছে, সমস্যা নেই। ডিরেক্ট আমরা নোটে চলে যাচ্ছি আর কি, যাচ্ছি নোটে কিছু দেখাই। ওকে, তো দেখো সকলে, বুঝতে পারতেছেন না? না, হ্যাঁ ঠিকই তো থাকার কথা স্যার, ক্যামেরা ফোকাস বেশি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আহ, কেউ একজন প্রশ্ন করলা, প্রশ্নটা কি ছিল? ঝাপসা দেখা যাচ্ছে না? একটু ফোকাসিং এ আপ ডাউন করতেছে আর কি, ফোকাসিং একটু আপ ডাউন করতেছে। আশা করি বোঝা যায়। বোঝা যায় কি? ওকে দেখো। ওকে, তো এই বোর্ডটাও আমরা ইউজ করি আর কি, যে দুটো মিলেই কাজ করি আর কি। তো মাঝে মাঝে এটা, মাঝে মাঝে ওইটা, দুইটাই আমরা দেখাবো আর কি। তো আমরা ওকে নিতে থাকি আর কি। আস্তে আস্তে সমস্যাগুলো দেখবো যে সমাধান হয়ে গেছে আর কি। ক্লাস নেই না দেখে সমস্যার সমাধান হচ্ছে না, যত নিতে থাকবো দেখবো তত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা কি বললাম যে হাইড্রার যে দ্বি-স্তর বিশিষ্ট, ধরো আমরা কি বললাম মেসোগ্লিয়ার কথা বলছি। হলো এটা হলো বাইরের দিকে স্তর, এটা হলো বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে স্তর। এটা হলো ভিতর দিকে স্তর এখানে, ধরো এটা ভিতর দিকে স্তর। তো বাইরে এবং ভিতরে এই দুইটার ঠিক মাঝখানে কি থাকবে? এই মাঝখানে এই জায়গাটায়, হ্যাঁ, তাহলে এলো এপিডার্মিস। এপিডার্মিস এটা হলো কি গ্যাস্ট্রোডার্মিস। তো দুই স্তর মাঝখানে এই যে স্তরটা আর কি, যেটা কিনা অকোষীয়, হ্যাঁ, জেলির মতো স্বচ্ছ এবং স্থিতিস্থাপক হয়ে থাকে, সেটা হলো কি আমরা কি বলবো? মেসোগ্লিয়া বলবো। ওকে ঠিক আছে। সো মেসোগ্লিয়ার কাজটাকে যে দুই স্তরের একটা ভিত্তি হিসেবে কাজ করে আর কি। কেউ একজন প্রশ্ন করেছে যে মেসোগ্লিয়ার কাজ কি, সেটাকে এই দুই স্তরের মাঝখানে সে কি করে ভিত্তি হিসেবে কাজ করে আর কি। ওকে, সো হ্যাঁ, একটু প্রবলেম হবেই আর কি, এই ফোকাসিং এর সমস্যা অনেক আগের আগের আর কি। তো একটু কনসিডার করে নাও, ঠিক আছে, যতটুকু কনসিডার করা যায় আর কি। ওকে, তো ঠিক আছে। দেখো আবার, তাহলে এই হলো আমাদের প্রথম পয়েন্ট গেল আর কি। যে প্রথম পয়েন্ট আমরা যেটা নিয়ে কথা বললাম সেটা হলো আমরা মেসোগ্লিয়া নিয়ে কথা বললাম। এবার আসো নেক্সট পয়েন্টে আমরা কথা বলতেছি আর কি। নেক্সট পয়েন্টে আমরা কথা বলবো হাইড্রের দেহের অভ্যন্তরে যে গহ্বর থাকে সেই গহ্বর নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। হাইড্রের দেহের অভ্যন্তরে গহ্বর,
সেটা। ধরো এটা একটা হাইড্রা, এটা ধরো একটা হাইড্রা, বড় করে আঁকাচ্ছি তোমাদের জন্য বুঝতে সমস্যা না হয়। সো এগুলো ধরো কোর্সিকা, আঁকালাম কোনো রকম আঁকালাম, ঠিক আছে। ধরো এগুলো কোর্সিকা, কোর্সিকা। সো হাইড্রার দেহের অভ্যন্তরে ধরো এই মাঝখানে ফাঁকা, এই জায়গাটা হলো গহ্বর, এই যে ফাঁকা জায়গাটা হলো কি গহ্বর, ঠিক আছে। ফাঁকা জায়গাটা হলো গহ্বর, এটা হলো গহ্বর। তো এই গহ্বরে কিন্তু স্পেসিফিক নাম আছে, সেগুলো অনেক নামে ডাকা হয়। এগুলো যে গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর বলা হয়। হ্যাঁ ধরো গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়। আরও তার নাম আছে কিন্তু, এটাকে আরও নামে বলা হয় যে তোমার পরিপাক সংবহন গহ্বর। খেয়াল করো, পরিপাক সংবহন গহ্বর, হ্যাঁ? পরিপাক, পরিপাক সংবহন গহ্বর, ওকে। পরিপাক সংবহন গহ্বর, এটাও কিন্তু তার নাম, ঠিক আছে। তো তাহলে দুইটাই তার নাম আর কি। তো এটা একটা ইংলিশ ফর্ম, এটা হলো বাংলা ফর্ম। ইংলিশ এখানে বলছে গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যাভিটি, আর এখানে বলছে কি পরিপাক সংবহন, পরিপাক সংবহন গহ্বর, ঠিক আছে। তো এটার মিনিংটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা কোনো এক বছর মেডিকেলে এই প্রশ্নটা এসেছে আর কি, যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বরটা কি। সো এটাকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হলো সেটা একটু বোঝো আর কি। তো হাইড্রার যে দেহ, তো আমাদের ক্ষেত্রে কি আছে, আমাদের পরিপাক করার জন্য কি আছে, পরিপাক তন্ত্র আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আছে। তো ওদের বেলায় কিন্তু সরাসরি যে মুখ দিয়ে খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে খাদ্যবস্তু কিন্তু তাদের যে এই গহ্বরে চলে আসলো। ওকে, ভালো কথা। আর আমাদের খাদ্যবস্তু পরিপাক করার পর আমরা কি করি, সেগুলোকে আবার খাদ্যের যে পরিপাকৃত কণাগুলো আছে সেগুলোকে পরিবহন করে আমরা কোথায় নিয়ে যাই, আমাদের দেহের মানে রক্তের মাধ্যমে পরিবহন করি। So, পরিবহন করে আমাদের দেহের মাথা থেকে পা পর্যন্ত যত কোষ আছে সব কোষে সেগুলো কি করা হয়, পরিবহন করা হয় থাকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা পরিবহন করতেছি আর কি, তাহলে পরিবহন করার জন্য আমাদের আলাদা লোক আছে আর কি, ঠিক আছে। আবার পরিপাক করার জন্য আলাদা লোক আছে আর কি, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, ঠিক আছে। ধরো আমরা হলাম বড় লোক, মানুষ যারা তারা হলো বড় লোক, ঠিক আছে, বড় লোকস, হ্যাঁ। আর ওরা হলো গরিবস, ঠিক আছে। তাহলে হাইটটা যদি গরিবস হয় তাহলে কি ঘটনা করতেছে, তো ও যদি গরিব দোকানদার হয়, মনে করো সে তার একটা হোটেল আছে, তো এই গরিব দোকানদার সে নিজেই রান্না করে, নিজেই কি করে, সেই রান্নাগুলো আবার যাদের কাছে সেল করে তাদের কাছে দিয়ে আসে বা নিজেই বিক্রি করে আর কি। তাহলে সে রান্নার কাজও করতেছে আবার বিক্রির কাজও করতেছে, একই সাথে দুটাই, অর্থাৎ ডেলিভারিও দিচ্ছে আর কি। ডেলিভারি ম্যান, কুকার, দুইটাই কিন্তু একই। কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমাদের জন্য খাদ্য রান্না করার জন্য একটা সিস্টেম আছে, আবার খাদ্যগুলোকে পরিবহন করার জন্য আরেকটা সিস্টেম আছে। দ্যাটস মিন কুকার একজন, আবার ডেলিভারি ম্যান একজন, ভিন্ন ভিন্ন আর কি, ঠিক আছে। আমরা বড় লোক সেই জন্য আর কি এরকম হয়েছে আর কি। বুঝতে পারতেছো কি, আমার কথা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টস করে জানাও। আর অনেকদিন পর ক্লাস নিচ্ছি, একটু এদিক সেদিক হবেই আর কি কথাবার্তায়, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা কোনো বিষয় না। ওকে, হ্যাঁ, বুঝতে পারতেছো না? হ্যাঁ, ঠিক আছে, বুঝো। তাহলে দেখো, আমরা বললাম কি যে মানুষের ক্ষেত্রে পরিপাক করার জন্য একটা সিস্টেম আছে, আবার সেই পরিপাকৃত খাদ্যকে আবার পরিবহন করার জন্য কি আছে, আরেকটা সিস্টেম আছে। তো পরিপাক করে দেয় আমলে পরিপাক তন্ত্র, আর পরিবহন করে দেওয়া হলো রক্ত সংবহন তন্ত্র, এটা পরিবহনের কাজটা করে। কিন্তু দেখো হাইড্রা তো খুবই নিম্ন শ্রেণীর প্রাণী, তো তার অর্থাৎ তারা গরিব, তো গরিব হওয়ার কারণে তাদের পরিপাক যে করে আবার পরিবহনে সেই একই ব্যক্তি করে আর কি। তো একই একই ব্যক্তি করার কারণে তাদের কিন্তু এই দুইটা কাজ কিন্তু এই গহ্বরের মাঝখান দিয়ে হচ্ছে। দ্যাটস মিন এই যে ক্যাভিটিটা, এই যে ক্যাভিটি, এই ক্যাভিটি দিয়েই সারা একসাথে তারা দুইটা কাজ করতেছে, তারা পরিপাকের কাজও করে আবার পরিবহনের কাজটাও করতেছে আর কি। অর্থাৎ খাদ্যবস্তু পরিপাক হয় এই গহ্বরের মাঝখানে, আবার খাদ্যবস্তু পরিবাহিত হয় এই গহ্বর দিয়েই আর কি। সো এই জন্য দেখো তাদের এই গহ্বরকে কিন্তু নাম দেওয়া হয়েছে কি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। কি গহ্বর? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। বুঝতে পারছো? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কেন বললো, কারণ হলো যে তারা পরিপাকের কাজও করে, হ্যাঁ, পরিপাকের কাজও করতেছে, আবার পরিবহনের কাজও করতেছে, পরিবহনের কাজও তারা করতেছে, এই একটা গহ্বরে দুইটা কাজ করতেছে। তো যেহেতু এই একটা গহ্বরই পরিপাকের কাজও করে আবার পরিবহনের কাজও করে, এই জন্য তার সেই গহ্বরের নাম হচ্ছে কি পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার
গহ্বর। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। বুঝে থাকলে বোঝো, বলো যে বুঝতে পারছি। হ্যাঁ, এই বোর্ডে একটু বেশি নাড়াচাড়া করে। আরে বাবা রে, এই বিপদ তো আর শেষ হলো না। হ্যাঁ, তাহলে লাইভ ক্লাস নেওয়া যাবে না, তাহলে নিতে হবে রেকর্ডেড ক্লাস নিতে হবে। রেকর্ডেড ক্লাসে ফোকাসিং এর কোনো সমস্যা হয় না আর কি। তো যাই হোক, হ্যাঁ, পরিপাক করা তো অবশ্যই প্রক্রিয়া আছে আর কি। পরিপাক করার জন্য আব্দুল্লাহ মাফি বলছে যে স্যার পরিপাক করার কি কোনো প্রক্রিয়া আছে কিনা। অবশ্যই পরিপাকের প্রক্রিয়া। যে কোনো খাদ্যবস্তুকে ভাঙার জন্য কি লাগবে? তাদের যান্ত্রিক পরিপাক হতে পারে, আবার রাসায়নিক পরিপাক হতে পারে। রাসায়নিক পরিপাকের জন্য তার কি লাগবে? অবশ্যই তাকে কি লাগবে? এনজাইম লাগবে। এনজাইম ছাড়া কিন্তু কোনো ধরনের রাসায়নিক পরিপাক তাদের হবে না আর কি। ওকে, অর্থাৎ প্রত্যেকটা খাদ্যবস্তু পরিপাকের জন্য তাদের কি লাগবে? হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে না, ঠিক আছে, হ্যাঁ। তার কি লাগবে? এনজাইম লাগবে। সো তেমন ধরো, ওরা যখন সরকারের খাদ্য পরিপাক করে লাগবে, তাদের এনজাইম লাগবে, মানে অ্যামাইলেস এনজাইম তাদের লাগতে পারে আর কি। আবার যখন আমিষ জাতীয় খাদ্য পরিপাক করবে, তখন তাদের কি লাগবে? তখন অন্য এনজাইম লাগবে, যেমন হলো ট্রিপসিন লাগবে, কাইমোট্রিপসিন লাগবে, পেপসিন লাগবে, এই ধরনের এনজাইমগুলো তাদের লাগবে আর কি। আবার মনে করো তাদের হলো যে প্রোটিন জাতীয় আমিষ, সরি, স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করবে, তখন আবার কি লাগবে? লাইপেস এনজাইম লাগবে। সো এই এনজাইমগুলো তাদের কন্টিনিউসলি লাগতে থাকবে। সো এই হলো বিষয়। তাহলে আমরা কি বললাম? পরিপাক সংবহন গহ্বর কেন বলতেছি, বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কেন বলতেছি? কারণ তারা একই সাথে পরিপাকের কাজও করে, আবার পরিবহনের কাজ করে। এই জন্য হাইড্রার দেহ গহ্বরকে বলা হয় কি? পরিপাক সংবহন গহ্বর। আশা করি সকলে বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আরেকটা কথা বলে রাখি, তাদের কিন্তু তোমার এইটাকে কিন্তু আরেকটা নাম আছে, যে তার সিলেন্টারন বলতেছে, তাদের গহ্বরের নাম হলো সিলেন্টারন, এটা একটা নাম আছে। আবার এটাকে কিন্তু ব্লাইন্ড স্যাক বলা হয়, বা ব্লাইন্ড গার্ড বলা হয়। গার্ড বলতে আসলে ওই যে ক্ষুদ্রান্ত বৃহদন্তের যে নালী, সেটাকে মিন করে আর কি। তো এখান থেকে কিন্তু গার্ড আছে। তো ব্লাইন্ড গার্ড কেন বলা হয় এদেরকে, বা ব্লাইন্ড স্যাক কেন বলা হয়? কারণ দেখো, হাইড্রার কিন্তু মুখছিদ্র আছে কিন্তু পায়ে ছিদ্র নেই। তো দ্যাটস মিন তার সারা দেহে শুধুমাত্র একটি ছিদ্র রয়েছে, মুখছিদ্র। এই পাশে কোনো কোনো ছিদ্র নেই, দ্যাটস ওয়াই এই পাশটা বন্ধ। এই জন্য তাকে বলা হয় কি? ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয় তাকে। আশা করি সকলে বুঝতে পারছো। চলো যাই, আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি আর কি। এটা নিয়ে আমাদের বলা শেষ। ওকে, হাইডদের খাদ্য গ্রহণে শুধু মার্ক করে রাখবা, তারা হলো কার্নিভোরাস, তারা হলো মাংসাশী প্রাণী আর কি। তারা হলো কার্নিভোরাস। তো কার্নিভোরাস কাদের বলা হয়? যারা কি করে? যারা হ্যাঁ, মাংস জাতীয় খাদ্য খায় আর কি, আমিষ জাতীয় খাদ্য তারা গ্রহণ করে আর কি। তারা হলো কার্নিভোরাস। আমরা কিন্তু অমনিভোরাস, কারণ আমরা সকল খাদ্য খাই। ঠিক আছে, এই জন্য আমরা অমনিভোরাস। আর যারা ঘাস খায় তারা কি হবে? হার্বিভোরাস হবে আর কি। সেটা মাথায় রেখো। তো তারা মূলত আসলে কি কি খাবার খেয়ে থাকে আর কি? তারা হলো ক্ষুদ্র ক্ষুদ্র আর্থ্রোপোডা পর্বে পানি, এগুলো খায়। তাদের ডিমগুলো খেতে পারে, মাছের ডিম খেতে পারে। তারপর তোমার সাইক্লোপস খেতে পারে, তারপর ড্যাফনিয়া খেতে পারে। তো সাইক্লোপস ড্যাফনিয়া একটু দেখিয়ে দিই চিত্রের মাধ্যমে। সাইক্লোপস ড্যাফনিয়া দেখতে কেমন? সাইক্লোপস ড্যাফনিয়া এগুলো দেখতে কেমন একটু দেখিয়ে দিই তোমাদের। সাইক্লোপস ড্যাফনিয়া দেখতে কেমন একটু দেখে নাও। আচ্ছা, রাজকুমার বলতেছো কোনো সমস্যা নাই, আপনার লাইভ কন্টিনিউ করেন, যেটুকু আছে ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। একটু সমস্যা হবে, তোমরা একটু কনসিডার করে নাও আর কি, দেখবে হলো। তোমরা দেখতে পাচ্ছ সাইক্লোপসের ছবি এটা, আর হলো ড্যাপনের ছবি। সো এগুলো কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, খালি চোখে দেখা যায়, বাট মানে ক্লিয়ারলি কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ভালো করে বোঝা যায় না আর কি। এগুলো ধরো তোমাদের পুকুর যে আছে, সেই পুকুরের তলদেশে কিন্তু এরা বাস করে আর কি। তো আমরা হায়ার ক্লাসে যখন পড়ছি, তখন এগুলোকে আমরা মাইক্রোস্কোপের নিচে খুঁজে 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 বের করতাম আর কি। এগুলো অসংখ্য আছে, ঠিক আছে। তো এগুলোকে কিন্তু তারা খেয়ে থাকে আর কি, সাইক্লোপস ড্যাপনিয়া এগুলো আর কি। ওকে, এবার নেক্সট নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমরা। তো খাদ্য শিকার ধরার কৌশলটা কেমন, খুব শর্টে বলবো আর কি। এটা মোটামুটি জাস্ট একটু হালকা ধারণা দিলেই হয়ে যাবে আর কি। ধরো, আমার দিকে খেয়াল করো, তাহলেই হয়ে যাবে। তো দেখো, শিকার ধরার কৌশলটা কি? ধরো, এইটা একটা শিকার, আর আমি তো বলেছি যে আমার হাতটা কি? হাইড্রা। এই পুরো হাতটা কি হলো? হাইড্রা। সো হাইড্রার এগুলো কি? কর্ষিকা। ওকে, কর্ষিকা। আহ দিনা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। তো দেখো, এইটা হলো খাদ্য বস্তু, এটা হলো হাইড্রা, এগুলো হাইড্রার কি? কোর্সিকা। সো তাহলে হাইড্রা প্রথম কি করবে? যখন খাদ্য বস্তুকে দেখবে, তখন দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কোর্সিকা দিয়ে তাকে এরকম করে আঁকড়ে ধরবে আর কি। তো কোর্সিকা দিয়ে যখন তাকে ধরবে, আমরা জানি কি কোর্সিকা কি আছে? নেমাটোসিস্ট বাল্ব আছে কিন্তু।
সো ওই নেমাটোসিস্ট থেকে কি করবে, তার কয় ধরনের নেমাটোসিস্ট আছে আমরা জানি সাধারণত 4 ধরনের নেমাটোসিস্ট আমরা কথা বলছি, তাই তো? সো নেমাটোসিস্টের মধ্যে প্রথমত একটা পেনিট্রেন্ট আছে, পেনিট্রেন্টে তাকে কি করবে, বিদ্ধ করবে। তারপরে তোমার হলো যে ভলভেন্ট আছে, যেটা দিয়ে তাকে পেঁচিয়ে ধরবে, অর্থাৎ সূত্রক দ্বারা তাকে পেঁচিয়ে ধরবে, পেনিট্রেন্ট থেকে তাকে বিদ্ধ করবে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। আরেকটা কাজ করে পেনিট্রেন্ট দিয়ে, সেটা হলো কি যে হিপনোটক্সিন নামক বিষ নিঃসরণ করে, এই বিষ নিঃসরণ থেকে অবশ করে ফেলে আর কি। তো এটাকে আমি ধারাবাহিকভাবে বলি আর কি, তাহলে তোমাদের জন্য সুবিধা। প্রথম হলো কি করলো, কৌশিকে দিয়ে শিকারকে জাপটে ধরলো, তারপরে তোমার ভলভেন্ট যে ভলভেন্ট আছে নেমাটোসিস্ট, সেটার যে সূত্রক আছে সেটাতে পেঁচিয়ে ধরে, পেঁচিয়ে ধরলে সে নড়াচড়া করতে চাইবে, তখন সে করবে স্টেপলিন গ্লুটিনান এবং স্টেরিওলিন গ্লুটিনান, এদের থেকে গ্লু বা আঠালো পদার্থ নিঃসরণ করে আর কি। তো সেটা দ্বারা তাকে আটকে ধরতে সাহায্য করে, কিন্তু তারপর দেখা যায় সে তো মারা যাচ্ছে না, তখন সে কি করে, একে পেনিটেন্ট নামক যে তোমার আহ, আহ, কি বলে, হ্যাঁ, পেনিটেন্ট নেমাটোসিস্ট আছে, সেই নেমাটোসিস্টে কি করে, হিপনোটক্সিন নামক কি করে বিষ নিঃসরণ করে আর কি। তো হিপনোটক্সিন নামক যখন বিষ নিঃসরণ করে তখন সে অচেতন হয়ে যায়, এরপর সে হাইড্রা তাকে এরকম করে দেখো এই ধরছে, তারপরে এরকম করে আস্তে করে এই যে গিলে খেয়ে ফেললো আর কি। হ্যাঁ, শেষ, কিছু নাই কিন্তু। হ্যাঁ, ওকে। তো এই হলো পুরো প্রক্রিয়া। তো যদি তোমরা এইটা জাস্ট এভাবে বলো তাহলে কিন্তু হয়ে যাবে আর কি, হাইড্রা কিভাবে শিকার ধরে, কিভাবে শিকার ধরে খাদ্য গ্রহণ করে, খুবই সিম্পল আর কি, অ্যাজ সিম্পল অ্যাজ। হ্যাঁ, তো চলো যাই আমরা পরবর্তী টপিক। আমরা মেইন টপিক স্যারকে আসলে আমরা বলেছি যে হাইড্রার চলন। তো এইটার পরে আমরা হাইড্রার চলনে চলে যাবো আর কি, এখন যেটা আছে তারপরে আর কি। ওকে, তো লেটস গো। শিকার দ্বারা কোষগুলো ভাষা পরিপাক প্রণালী। তো কেউ একজন প্রশ্ন করেছিল যে পরিপাক কিভাবে হয় আর কি। পরিপাক তো বিভিন্নভাবে হতে পারে আর কি। তো হাইড্রার যে পরিপাকটা সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি আর কি, চিত্রে এঁকে দেখানোর চেষ্টা করি আমি। ধরো এটা একটা হাইড্রা, একটা হাইড্রা। হাইড্রার দেহের এটা বাইরের দিকে কোষ এগুলো, আমি এক পাশ রাখতেছি। হ্যাঁ, আর এগুলো মনে করো হাইড্রার দেহের ভিতর দিকে কোষ, মাঝে মাঝে এরকম আছে। হ্যাঁ, এরকম। সো আবার এখান দিয়ে এরকম সূত্রকম মনে করো আছে, পাজেলা, পাজেল আছে। তো আমি এই পাশটা আঁকলাম না, শুধু একটা পাশ আঁকলাম আর কি। সো দেখো তাদের কি ঘটনাগুলো করে, এটা হচ্ছে মাফি ফোন করেছিল গ্লুটাথিয়নটা কি। গ্লুটাথিয়নটা হলো একটা রাসায়নিক পদার্থ, যেটা কি করে, যেটা যে সকল প্রাণীর দেহে এই গ্লুটাথিয়নটা থাকে তাদের প্রতি মূলত হাইড্রা কি হয়, আকৃষ্ট হয়। এটা হলো গ্লুটাথিয়ন আর কি, এক ধরনের রাসায়নিক পদার্থ। ওকে, আশা করি বুঝতে পারছো আর কি। এবার আসো, তো এটা দেখতে পাচ্ছি যে হাইড্রার পরিপাক প্রণালী আমরা কথা বলবো। ধরো হাইড্রার একটা মুখ, হ্যাঁ, মুখছিদ্র, কোষিকা, এগুলো দিলাম। তো কোনো কিছু যখন খেলো, যখন খাদ্যবস্তু, ধরো কথার কথা, খাদ্যবস্তু এখানে আসলো, এগুলো মনে করে খাদ্যবস্তু, বড় বড় কণা। তো খাদ্যবস্তু আসলে তো দুই ধরনের পরিপাক এখানে হবে, এটা হলো বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে কি অন্তঃকোষীয় পরিপাক আর কি। ওকে, তাহলে হাইড্রা কয় ধরনের পরিপাক করে, দুই ধরনের পরিপাক, একটা হলো বহিঃকোষীয় পরিপাক, একটা হলো অন্তঃকোষীয় পরিপাক। ওকে, সুমন প্রশ্ন করছে যে খাদ্য গ্রহণ বুঝলাম, কিন্তু খাদ্য বর্জন করে কোথা থেকে। হ্যাঁ, মানে খাদ্য গ্রহণ করে কি দিয়ে, মুখ দিয়ে। আবার মুখ দিয়ে খাদ্যবস্তু কি করে, অর্থাৎ বর্জ্য পদার্থ কি করে, নিঃসরণ করে থাকে। যেহেতু তাদের হলো পায়ুছিদ্র নেই, শুধুমাত্র মুখছিদ্র আছে, যার সাথে তারা খাবার গ্রহণ এবং খাদ্য বর্জ্যকে নিঃসরণ সেই একই রাস্তাতেই সে করবে, অর্থাৎ বাদরের মতো অনেকটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তাহলে হাইড্রার পরিপাক কয় রকম হয়, একটা হলো বহিঃকোষীয় পরিপাক, এটা হলো কি অন্তঃকোষীয় পরিপাক। তো বহিঃকোষীয় পরিপাকটা কেমন দেখো, তুমি এখানে খেয়াল করে দেখো যে এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা কোষ, এটা কোষ, এটা কোষ, এটা কোষ, এটা কোষ, প্রত্যেকটা এক একটা কোষ। ওকে, তো এই যে কোষগুলো আছে, এই কোষগুলো দিয়ে তাকে ঘিরে রাখছে। এখন কোষের, ধরো আমি আরেকটা জিনিস দিয়ে বোঝাই, ধরো একটা থলে আছে, এটা থলের এগুলো প্রত্যেকটা এক একটা কোষ, এরকম এরকম থলে হলো, থলে দিয়ে একটা কোষ আছে, মানে একটা থলে, এই যে যেগুলো গোল গোল দেখতেছে প্রত্যেকটা এক একটা কোষ মনে করো। এখন এই থলের মাঝখানে যদি কোন খাদ্যবস্তু পরিপাক হয়, ধরো এগুলো হলো খাদ্যবস্তু, এগুলো খাদ্যবস্তু, থলের মাঝে, অর্থাৎ অনেকগুলো কোষ দ্বারা একটা থলে হয়েছে, সেই থলের মাঝখানে যখন খাদ্যবস্তু পরিপাক হয় তখন তাকে বলে কি বহিঃকোষীয় পরিপাক। কেন বহিঃকোষীয় পরিপাক বোঝার চেষ্টা করো, যে এইগুলো হলো কোষ, এগুলো কোষ, আর এই কোষের বাইরে কিন্তু দেখো এই যে এই খাদ্যবস্তুগুলো অবস্থান করতেছে। দ্যাটস এই ধরনের পরিপাককে আমরা কি বলবো, বহিঃকোষীয় পরিপাক। ওকে, দ্যাটস মিন অনেকগুলো কোষ এরকম গোল হয়ে জড়ো হয়ে গেল, জড়ো হয়ে তার মাঝখানে যখন খাদ্যবস্তু পরিপাক হয় তখন তাকে বলে কি বহিঃকোষীয় পরিপাক। ওকে, আশা করি বুঝতে পারছো। আর অন্তঃকোষীয় পরিপাক কি দেখো,
এখানে যে খাদ্যবস্তুগুলো ছিল সেগুলো যদি কোনো কারণে কোষের ভিতরে চলে আসে, ধরো এই যে হলুদ কালার দিচ্ছি, এগুলো কোষের ভিতরে যে ফোটা ফোটা দিচ্ছে যেগুলো, অথবা ধরো এইখানে খাদ্যবস্তুগুলো আছে, এখন সেই ভিতরে এখানে চলে আসছে, এখানে চলে আসছে। হ্যাঁ, দেখো লাল লালগুলো ধরো খাদ্যবস্তু এগুলো, এখন এগুলো কোষের বাইরে কিন্তু পরিপাক হচ্ছিল, এখন দেখো এটা কোষের ভিতরে চলে গেল, তো এখানে চলে গেল, এখানে চলে গেল, এখানে চলে গেল, হ্যাঁ, অথবা এখানে চলে আসলো। তো যখন এরকম কোষের ভিতরে গিয়ে পরিপাক হবে, ঠিক আছে, তখন তাকে বলে অন্তঃকোষীয় পরিপাক। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। অর্থাৎ কোষের বাইরে যখন পরিপাক হবে তখন হলো বহিঃকোষীয় পরিপাক, আর কোষের ভিতরে যখন পরিপাক হয় তখন কি, হ্যাঁ, কোষের বাইরে হলে কি বহিঃকোষীয় পরিপাক, আর কোষের ভিতরে হলে কি অন্তঃকোষীয় পরিপাক। তো হাইড্রের ক্ষেত্রে দুটাই হয়ে থাকে আর কি। হাইড্রের ক্ষেত্রে কি হয়, দুটাই হয়। হাইড্রার এই দেখো, তুমি দেখো অনেকগুলো কোষ এখানে এরকম জড়ো হয়ে আছে, এই পাশেও কিন্তু এরকম কোষগুলো কি আছে, জড়ো হয়ে আছে। দেখো আমি এটা এই পাশে ধরো আর কোষ দিচ্ছি, এগুলো এগুলো ধরো কোষ, এগুলো ধরো কোষ হাইড্রার, এগুলো কোষ। তো এই যে কোষগুলো আছে, আর এই পাশে দেখো চারপাশে কোষ দ্বারা ঘেরা, এই কোষের মাঝখানে খাদ্যবস্তু যখন পরিপাক হয় তখন সেটা হলো বহিঃকোষীয় পরিপাক। আর এই খাদ্যবস্তুগুলোই যখন আবার কোথায় চলে যাচ্ছে, দেখো এইখান থেকে ধরো এই কোষের মাঝখানে চলে আসলো, কথার কথা এইখানে চলে আসলো, তাহলে কি ভিতরে চলে আসলো কোষের ভিতরে, তখন যে পরিপাক হবে সেটা হলো কি অন্তঃকোষীয় পরিপাক। তাহলে বহিঃকোষীয় পরিপাক কি, যে কোষের বাইরে যখন পরিপাক হয় সেটা হলো বহিঃকোষীয় পরিপাক, এবং কোষগুলো চারপাশে ঘিরে একটা থলে গঠন করে, তখন সেটা তার মধ্যে যে পরিপাক হয় সেটা হলো কি বহিঃকোষীয় পরিপাক। আর কোষের ভিতরে যখন পরিপাক আছে তখন সেটা কি অন্তঃকোষীয় পরিপাক। হার্টের ক্ষেত্রে কি হয়, হার্টের ক্ষেত্রে বহিঃকোষীয় পরিপাক হয়, আবার কি হয় অন্তঃকোষীয় পরিপাকও হয়ে থাকে আর কি। তো বহিঃকোষীয় পরিপাকগুলো মূলত হয়ে থাকে, দেখো এই যে এখানে যে সকল ভিতরে যে কোষগুলো আছে তার মধ্যে যেগুলো অভ্যন্তরীণ কোষের মধ্যে যেগুলো ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলা দিয়ে এরকম করে খাদ্যবস্তুকে কি করে মুভ করে আর কি, বেরি বেরি করে কি করে ভাঙে, ঠিক আছে। এগুলোতে ইয়ে করতে পারে। আবার কিছু কোষ আছে দেখো, এই যে অ্যামিবয়েড কোষ আছে যেগুলো, এগুলোর ভিতরে খাদ্যবস্তু গিয়ে ভিতরে পরিপাক হচ্ছে। তাহলে একটা হলো বাইরে পরিপাক, একটা হলো কি ভিতরে পরিপাক। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। আচ্ছা, সাফায়াত প্রশ্ন করছে হাইড্রের কোষিকা কি সীমিত নাকি কতগুলো? হাইড্রের কোষিকা তো স্পেসিফিক করা নাই আর কি, তবে একটা রেঞ্জ দেওয়া আছে যে কয়টি, 6 থেকে 10টি, 6 থেকে 10টি, 6 থেকে 10টি কোষিকা থাকে। তার মানে এটা কিন্তু স্পেসিফিক না, 6টি না, আবার 10টিও না, আবার বাট কোনো সময় 6টি হচ্ছে, কোনো সময় 7, কোনো সময় 8, কোনো সময় 9, কোনো সময় 10, এটা করে আর কি। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের অন্তঃকোষীয় পরিপাক গুলো, বহিঃকোষীয় পরিপাক গুলো। ওকে, এবার চলে যাচ্ছি, চলো আমরা পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি। এটাও শেষ হয়ে গেল। মেইনলি আমরা যেটা পড়বো আজকে সেটা হলো হাইড্রেট চলন, ওইটাই আমাদের টার্গেট। ওকে, এইবার আসো, মোস্ট ইন্টারেস্টিং পার্ট চলে আসছে, হাইড্রেট চলন। এটাই মূলত আমাদের মেইন টার্গেট আজকে। এবং মাথায় রাখবা এই টপিক্সটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স, এই টপিক্সটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স, এটা মাথায় রাখবা। কারণ এটা এই চ্যাপ্টারের মাঝখান থেকে যদি বলি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো, তাহলে হলো এটা হাইড্রেট চলন। যদি বলো স্যার দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো, তাহলে বলবো যে আদর্শ নিওমাটোসিস্টের নিউক্লিওসাইডের কোষের গঠন, হ্যাঁ, আদর্শ নিউক্লিওসাইড কোষের গঠন দুই। যদি বলে স্যার তিনটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বলেন, তাহলে বলো হাইড্রার মিথজবিতা, অথবা হাইড্রার তোমার হলো পুনরুৎপত্তি। এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর বাইরেও কিছু প্রশ্ন আছে যেগুলো আসতে পারে, বাট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এগুলো। সো এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবো, আশা করি। ওকে, সো এবার আসো পরবর্তী অংশে চলে যাচ্ছি। তাহলে আমরা হাইড্রার চলন নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তো হাইড্রা অনেক ধরনের চলন প্রদর্শন করে, এখন প্রত্যেকটাই তোমাদের সাথে মিলবে। হ্যাঁ, আমরা মানব, আমরা গ্রাম অঞ্চলে ছোটবেলায় যে সে যে যে চলন সম্পন্ন করছে, আজকে সব চলন দেখবে যে এই হাইড্রা চলনের সাথে মিলে গেছে আর কি, ঠিক আছে। সো বোর্ডের দিকে অত ফোকাস করার দরকার নেই, আমাকে খেয়াল করো তাহলেই হবে আর কি, দেখবে সবগুলো ইনশাল্লাহ খুব সহজে হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি যত বেশি নড়াচড়া করবো তত বেশি বোর্ডে ফোকাসে আপ ডাউন করবে আর কি। ওকে, সো যেটা বলছিলাম আর কি, তাহলে প্রথমে আসো আমরা চলে যাবো হলো হাইড্রো চলনের 1 নম্বরে। 1 নম্বর চলনটা কি, লুপিং। হ্যাঁ, অনেকগুলো নাম আছে, কিন্তু তোমরা প্রত্যেকটা নামই আমার কাছে মনে হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও আর কি, এটা কিন্তু খুব সিরিয়াসলি তোমরা কিন্তু মাথায় নিবা আর কি। খাতা কলম নিয়ে বসে যাও, এবং তোমরা এখানে কমেন্টস করে কিন্তু জানাবো যে তোমরা এই কতগুলো চলনের নাম শিখছো আর কি। যেমন ধরো আমরা 1 নম্বরের নাম শিখতেছি কি, এক, 1 নম্বরে শুধু 1 নম্বর একটা ধরনেই কিন্তু অনেকগুলো সিনোনিম আছে। এগুলো কি লুপিং চলন, ইংলিশ শব্দ হলো লুপিং, ওইখান থেকে বাংলায় দেখো লুপিং লিখে দিয়েছে, লুপিং। বা হতে পারে কি হামাগুড়ি চলন, বা জোকা চলন, বা শুয়োপোকা চলন, ঠিক আছে, বুঝতে পারতেছো আর কি। সো অনেকগুলো প্রকার। হ্যাঁ, জোকা চলন কেন বলছো, জোকের মতো চলে এই জন্য জোকা চলন। শুয়োপোকা চলন কি, শুয়োপোকা এরকম এরকম করে চলে, এরকম এরকম, হ্যাঁ, এই যে এরকম এরকম, হ্যাঁ, এরকম করে চলে, এই জন্য শুয়োপোকা চলন হয়েছে। লুপিং চলন কেন বলছে, এরকম লুপ তৈরি হয় দেখতে পাচ্ছ,
এরকম লুপ তৈরি হয়, এরকম এই লুপ তৈরি হওয়ার কারণে তাকে লুপিং চলন বলা হয় থাকে আর কি। তো অনেকগুলো কারণ কিন্তু এখানে আছে আর কি। এখান থেকে যাস না, সামনে দিকে ওকে। তো অনেক ধরনের চলন, মানে একটাই কিন্তু অনেকগুলো নাম, এটা মাথায় রাখবা। কোন নামে পরীক্ষায় চলে আসবে সেটা কিন্তু বুঝে উঠতে পারবে না। সো এই জন্য আগে থেকে কিন্তু নামগুলো তোমাকে জানতে হবে আর কি। ওকে, তাহলে লুপিং চলন অথবা হামাগুড়ি চলন অথবা কি জোকা চলন অথবা কি শুঁয়োপোকা চলন, সো এতগুলো 4টা নাম কিন্তু একটু কমেন্টস করে জানাও কি কি চলন। না দেখে কমেন্টস করে জানাও যে কি কি চলন সম্পন্ন করে, মানে এটাই একটাই কিন্তু। লুপিং চলনে আরো সিনোনিম কি কি সেগুলো একটু কমেন্টস করে জানাও। এক হলো কি, একটু একটু মেমোরাইজ করে নাও। ওকে, একটু মেমোরাইজ করে নাও। এক হলো কি লুপিং, 2 হলো কি হামাগুড়ি, 3 হলো কি জোকাচলন, 4 হলো কি শুঁয়োপোকা। মানে একটাই কিন্তু, একটারই অনেকগুলো সিনোনিম। তো এটা খুবই সহজে আমরা শেষ করে দেবো যদি চিত্রের দিকে তাকাও, এমনিতে তুমি পারবা। এটা কোনো কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট এইটা দেখো, এমনিতেই তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো যাই আমরা শুরু করি লুপিং চলন। প্রথমটা যারা পারবে লুপিং চলন, পরেরটা কিন্তু অটোমেটিকলি পারবে। পরেরটা কিন্তু খুবই আকর্ষণীয় চলন, এটা খুবই মানে বিখ্যাত চলন। ঠিক আছে, আমাদের বাংলাদেশের জন্য তো খুবই বিখ্যাত চলন, একটা নায়ক এইভাবে চলে আর কি। মানে সেকেন্ডটা সেটাতে কিন্তু আসবো, তার আগে আমরা এটা শেষ করে নিই। তো এইটা এবং ওইটা কিন্তু অলমোস্ট সিমিলার। ঠিক আছে, হ্যাঁ তুহিন বলছো, হ্যাঁ লুপিং হামাগুড়ি জোকা শুঁয়োপোকা, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ সবগুলো কিন্তু হ্যাঁ। তারপরে সাফায়েত বলছো লুপিং চলন, হামাগুড়ি চলন, জোকা চলন, শুঁয়োপোকা চলন, ভেরি গুড। মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। ওকে, এই যে মারুফা বলে দিছে আর কি জায়েদ খান চলন, হ্যাঁ পরেরটা কিন্তু জায়েদ খান চলন, হ্যাঁ বিখ্যাত চলনটা। তো আসলে লুপিং চলনের কার্যক্রমে চলেছি। প্রথমে কি করবে, প্রথমে এই প্রক্রিয়া হাইটটা কি কি করে, হাইটটা লম্বা দূরত্ব অতিক্রম করে। কি দূরত্ব, এটা কিন্তু মাথায় রাখবা। এই প্রক্রিয়া হাইটটা কি করে, লম্বা দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ আসো আসো আসো, এই প্রক্রিয়া হাইটটা কি করে, লম্বা দূরত্ব অতিক্রম করে। মাথায় রেখো, লম্বা দূরত্ব। এই প্রক্রিয়া হাইটটা কি করে, লম্বা দূরত্ব অতিক্রম করে, এটা মাথায় রেখো। এই প্রক্রিয়া অর্থাৎ লুপিং চলনে হাইটটা লম্বা দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, বা লম্বা চলন সম্পন্ন করে। তাহলে 1 নাম্বার, এই প্রক্রিয়ায় হাইটটা লম্বা দূরত্ব বা লম্বা চলন কি করে সম্পন্ন করে। 2 নাম্বার, এই প্রক্রিয়ায় হাইটটার এক পাশের পেশী আবরণী কোষগুলো কি হয়, সংকুচিত হয়, আর এক পাশের পেশী আবরণীগুলি হয় প্রসারিত হয়। হাইড্রার দেহের এক পাশের পেশী আবরণী কোষগুলো সংকুচিত হয়, আর এক পাশের পেশী আবরণী কোষগুলো কি হয়, প্রসারিত হয়। আবার বলতেছি, এই প্রক্রিয়া হাইড্রার এক পাশের পেশী আবরণী কোষগুলো সংকুচিত হয়, আর এক পাশের পেশী আবরণী কোষগুলো কি হয়, প্রসারিত হয়। ওকে, এবার হাইড্রা তার তার মাথার দিকটা অর্থাৎ যেদিকে কোষিকা থাকবে সেই কোষিকাগুলোকে কি করে, তার চলনতলের দিকে, এটা হলো চলনতলের দিক, মানে এদিকে সে যাচ্ছে, হ্যাঁ চলনতলের দিকে, এদিকে সে যাচ্ছে। হ্যাঁ হাইটটা 1 নাম্বার কি বললাম, এই প্রক্রিয়া হাইটটা কি করে, লম্বা দূরত্ব অতিক্রম করে। এই প্রক্রিয়া হাইটটা কি করে, লম্বা দূরত্ব অতিক্রম করে। 2 নম্বর বললাম যে এই প্রক্রিয়া কি হয়, হাইড্রার দেহের এক পাশে পেশী আবরণ কোষগুলো কি হয়, সংকুচিত হয়, আর এক পাশে পেশী আবরণ কোষগুলো কি হয়, প্রসারিত হয়। 3 নম্বর বললাম, হাইড্রার এই সম্মুখ প্রান্তগুলো কি করে, দেহের চলনতলের দিকে, মানে সে এদিকে যাবে, এই জন্য চলনতলের দিকে হয়েছে। এদিকে কিন্তু সে যাচ্ছে না, কারণ এটা চলনতলের দিকে তার না, সে তার মন চাচ্ছে এখন সে ওদিকে যাবে, এই জন্য চলনতলের দিকে হবে কোনটা, এই দিকে সে যাবে। আবার দেখো, চলনতলের দিক কিন্তু এখন এইটা, তাহলে হাইটটা কি করবে, চলনতলের দিকে তার কর্ষিকা সময়ত দেহটাকে বাঁকাবে, দেখো বাঁকিয়ে ফেলছে। বাঁকিয়ে টেনে এনে কোথায়, এই যে ভিত্তিতল আছে, সেই ভিত্তিতলের সাথে কি করছে, স্থাপন করছে। ওকে, হাইড্রা তার দেহের সম্মুখ প্রান্তকে চলনতলের দিকে নিয়ে কোথায়, এই যে ভিত্তিতলের সাথে কি করছে, স্থাপন করছে। সো ভিত্তিতলের সাথে যখন স্থাপন করে তখন কিন্তু এইখান থেকে ওই যে গ্লুটিনিয়ান, হ্যাঁ গ্লুটিনিয়ান জাতীয় আঠা অর্থাৎ স্টেপটেনিন গ্লুটিনিয়ান এবং স্টেরিলিন গ্লুটিনিয়ান থেকে এই যে কি থেকে আঠালো পদার্থ নিঃসৃত হয় এবং চলনতলের সাথে তাকে লেগে থাকতে কি করে, সাহায্য করে। ওকে, এই কাজটা করলো। এবার আসো, সে কি করবে, তার যে পাদচাকতি আছে সেই পাদচাকতি কি করবে, আবার টেনে এনে, দেখো টেনে এদিকে নিয়ে যাবে, টেনে এনে কি করবে, এই কৌশিকার পাশে কি করবে, স্থাপন করবে। তো এই চিত্রে সেটা দেখা যাচ্ছে, দেখো এইখানে যে দূরত্বটা আর এইখানে দূরত্বটা কিন্তু এক না। দেখো এখানে কিন্তু দূরত্ব অনেক কমে গেছে, এখানে দূরত্ব কিন্তু অনেক বেশি। আগে এখানে ছিল, তারপর টেনে এখানে কাছে নিয়ে এসে, অর্থাৎ এই যে কাছে নিয়ে, অর্থাৎ কৌশিকের পাশে নিয়ে কি করছে, স্থাপন করছে। কৌশিক পাশে স্থাপন করছে, ভালো কথা।
তারপর সে কি করছে, এই পাদচাকতির উপর অর্থাৎ এর উপর ভর করে সে সোজা হয়ে কি হয়েছে, দাঁড়ায় গেছে। ওকে, পাদচাকতির উপর ভর করে কি হয়েছে, সোজা হয়ে সে কি করছে, দাঁড়ায় গেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কি করবে, পরবর্তীতে এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করবে এবং পুনরাবৃত্তি করার মাধ্যমে সে হাইড্রা তার এই চলনটা কি করবে, সম্পন্ন করবে আর কি। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো আর কি। এবার আসো, আবারও বলতেছি আমি, এটাকে রিপিট করে দিচ্ছি, কারণ এইটা এবং পরেরটা অলমোস্ট কিন্তু সিমিলার, একটু শুধু শুধু পার্থক্য আছে আর কি। ওকে, তো এই জন্য এটা সিরিয়াসলি নাও, এটা কিন্তু খুবই সহজ। আবারও বলতেছি, দেখো ওটা ক্লিয়ার করে নিই, ক্লিন করে নিই। আমরা কি বললাম, এই প্রক্রিয়া হাইড্রা কি করে, লম্বা দূরত্ব অতিক্রম করে। আমি তোমাদের একটু পরে লম্বা দূরত্ব বা লম্বা চলন আর দ্রুত চলন কি সেটার মধ্যে পার্থক্য একটু পরে দেখাই দেবো আর কি। আপাতত জাস্ট জেনে রাখো যে এই প্রক্রিয়া হাইড্রা কি করে, লম্বা দূরত্ব অতিক্রম করে আর কি, বা লম্বা চলন সম্পন্ন করে। দুই, কি বললাম, হাইড্রার দেহের এক পাশের পেশিয়াবলী কোষগুলো কি করে, সংকুচিত করে, আরেক পাশের পেশিয়াবলী কোষগুলো কি করে, প্রসারিত করে। ওকে, তারপরে 3 নাম্বার, কি করবে, হাইড্রা তার কোষিকাকে চলন তলের দিকে এরকম বাঁকায়, বাঁকিয়ে টেনে এনে দেখো এইখানে দেখো ভিত্তিতলের সাথে কি করে স্থাপন করে আর কি। এটা হলো ভিত্তিতল, এই যে চলন তল বা ভিত্তিতল, এই চলন তলের সাথে কি করে, স্থাপন করে। স্থাপন করার পরে সেখানে কি করবে, গ্লুটিনিয়ান জাতীয় আঠালো পদার্থ কি করবে, সে নিঃসরণ করে এই চলনতলের সাথে লেগে থাকতে কি করবে, সাহায্য করবে। এবার কি করবে, সে তার এই পাদচাকতিকে টেনে এনে কোষিকার পাশে স্থাপন করবে। দেখছো, এই পাদচাকতিকে টেনে এনে এই কোষিকার পাশে দেখো স্থাপন করতে। দেখো এখানকার দূরত্ব আর এখানকার দূরত্ব দুটো কিন্তু এক না, এখানে কিন্তু অনেক দূরত্ব, বাট এখানে দেখো দূরত্ব কমে গেছে। মানে এই যে পাদচাকতিকে টেনে এনে কোষিকার পাশে স্থাপন করছে, এবার সে কি করবে, এই পাদচাকতির উপর ভর করে সে সোজা হয়ে কি করবে, এরকম দাঁড়াবে আর কি। ওকে, সোজা দাঁড়িয়ে গেল, তাতে করে কি হলো, সে এইখান থেকে এটুকু দূরত্ব সে অতিক্রম করে ফেললো আর কি। আর এইভাবে সে এই প্রক্রিয়া কি করবে, পুনরাবৃত্তি করবে, পুনরাবৃত্তি করার মাধ্যমে সে চলনটা সম্পন্ন করবে। আর এই চলন সম্পন্ন করার সময় দেখো এই যে মাঝখানে লুপ তৈরি হয়েছে, এই যে মাঝখানে লুপ তৈরি হয়েছে, দ্যাটস এই চলনের নাম বলে কি, লুপিং চলন। কি চলন, লুপিং চলন। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও, নাহলে আবার বলবো। মনি কুমার বলছো 2 থেকে 3টা, আর একবার বলবো না। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। শাফাত বলছে, স্যার হাইড্রার গায়ে কি কোনো ধরনের কাঁটা জাতীয় কিছু থাকে? কাঁটা তো থাকবেই, কোথায় কাঁটা থাকে? হাইড্রার যে তোমার কি আছে, নিডোসাইট কোষ আছে, সেই নিডোসাইট কোষের মাঝখানে কি আছে, কাঁটা আছে। আবার হাইড্রোজেন নেমাটোসিস্ট আছে নিউরোসাইটের মাঝখানে, সেখানেও কি আছে, কোন কোন জায়গায় কি থাকে, কাটা থাকে। যেমন হলো স্টেপটোনিন, গ্লুটিনিন, ওইখানে কি থাকে, কাটা 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 থাকে আর কি। ওকে, আবার তোমার হলো কোথা থাকে, পেনিটেন্টে কি থাকে, ওখানে তো পেনিটেন্ট বা তার আগে ধরো তোমার হলো সেখানে কি থাকে, কাটা থাকে আর কি। তো কাটা তো থাকবেই তার গায়ে। সো নিডেরিয়া তো এদের নাম হয়েছে ওই কারণে, তাদের গায়ে কি থেকে কাটা থাকে, এই জন্য এদের নাম হয়েছে নিডেরিয়া। নাইট শব্দ তো রোম বা কাটা, এরিয়া শব্দ কি, বহনকারী। তার মানে যারা হলো কি কাটা বহন করে তারা হলো কি নিডেরিয়া। আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, খুব সুপলি আমি একবার বলে দিচ্ছি আর কি। আর এটা আসলে বলার কিছু না, এটা কিন্তু পরের বার যখন বলবো দেখো অর্ধেক কথা আমরা পরের বার সেম সেম মিলে যাবে। এই জন্য যারা বুঝতে পারো নাই, পরেরটা পড়লে আবার সহজে বুঝতে পারবো। তো এবার এবার বলো, এবারে বলো যে পরবর্তী চলন, নায়ক চলন, কোন নায়কে চলন দিচ্ছে সেটি কমেন্টস করে জানাও। নেক্সটটা হবে, হ্যাঁ নেক্সট, নেক্সট আসো, কোন নায়কে চলনটা দিচ্ছে সেটা আমরা বলতে হবে। হ্যাঁ, পরবর্তী চলন কোন নায়ক এটা দিচ্ছে আর কি। হ্যাঁ, যে বলতে পারবা তার জন্য মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। ওকে, এই তো সাফায়েত বলে বলছে আর কি, জায়েদ খান চলন। তারপরে মারুফ বলছে জায়েদ খান, ওরে বাপরে সবাই দেখি বলে। হ্যাঁ, এবার সামার সল্টিং বা ডিগবাজি চলন। এই সামার সল্টিং ইংলিশ শব্দ, এটা ইংলিশকে এভাবে বাংলা লিখে দিয়েও কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় আর কি। তো মাথায় রাখবা, সামার সল্টিং বা ডিগবাজি, সামার সল্টিং বা ডিগবাজি, সামার সল্টিং বা ডিগবাজি। ওকে, তাহলে দেখো সামার সল্টিং বা ডিগবাজি আর ডিগবাজি থেকে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসছি, সেটা হলো কি, তোমরা অলরেডি অনেকে কমেন্টস করে ফেলছো আর কি। আহ, তোমরা অলরেডি কমেন্টস করে ফেলছো, ডিগবাজি থেকে কি আসছে, এই যে জায়েদ খান, জায়েদ খানের ডিগবাজি। হ্যাঁ, জায়েদ খানের ডিগবাজি অর্থাৎ জায়েদ খান চলন, ঠিক আছে।
জায়েদ খানের ডিগবাজি। হ্যাঁ অনন্ত, দারুণ বলছো। ডিগবাজি কাকু। হ্যাঁ মজা পাচ্ছি কিন্তু, হ্যাঁ। সাবিত, জায়েদ খান আবার কোন নায়ক, হায় হায়। সাবিত হলো না কিন্তু, জায়েদ খান না চিনলে তাহলে কাকে চেনো তুমি, বাংলাদেশে কোন নায়ক চিনলে তাহলে? হতাশ হলাম, হতাশ। সাবিত জায়েদ খানকে চেনে না। জায়েদ খান নতুন না, নতুন না। আমি ছোটবেলায় জায়েদ খানের মুভি দেখছি আর কি, ছোটবেলায়। পুরাতন, পুরাতন। ওটাকে বলা হয় যে, জায়েদ খানকে বলা হয় যে বাংলার শাকিব খান। হ্যাঁ, শাকিব খানের আবার প্রো ভার্সন, ঠিক আছে। নতুন না, নতুন না, ঠিক আছে। সাকিব খানকে সে নকল করতো, ঠিক আছে। সেই জায়েদ খান। তো জায়েদ খান চলন এটা নাম দিছি কেন সেটা একটু বোঝো, কারণ হলো জায়েদ খান যেখানে যায় একটা করে এরকম ডিগবাজি মারে। আমরা ছোটবেলায় যেরকম ডিগবাজি মারতাম না, ও যেখানে যায় সেখানে ডিগবাজি মারে। একবার অস্ট্রেলিয়াতে গেছে, অস্ট্রেলিয়াতে কোনো একটা ফাংশনে গেছে, ওইখানে গিয়েও সে ডিগবাজি শুরু করছে। তাহলে দেখো কি বিখ্যাত ডিগবাজি, হ্যাঁ। অস্ট্রেলিয়া গিয়েও সে ডিগবাজি মারে। ওকে। মারুফ বলছে স্যার সেই হচ্ছে ক্লাসটা, হ্যাঁ আসলেই। নড়াচড়া একটু কম করতে পারতেছি, কারণ নড়াচড়া করলে ওই যে বোর্ড শুধু ফোকাস আপ ডাউন করে। তাহলে একটু বেশি নড়াচড়া করলে আর বেশি ভালো লাগতো। আরে মাভিরে, আজকে মুভি না, মুভি, বাংলা মুভি মাঝে মধ্যে দেখতে হবে। কেন দেখতে হবে জানো? হাসার জন্য। বাংলা মুভি দেখলে অনেক মজা পাওয়া যায়, ঠিক আছে, হাসি, বিনোদন, বিনোদন, প্রচুর বিনোদন। ওকে। সাবেদ মনে হয় নতুন নতুন মুভি দেখে, আসলে ঠিক বলছো, মনে হয় নতুন নতুন মুভি দেখে আর কি। ওকে। তো চলো আবার ক্লাসে মনোযোগী হয়ে যায়। তো এবার সামার সল্টিং চলন বা ডিগবাজি চলন। তো এই চলনটা কিন্তু ওই লুপিং চলনের সাথে অর্ধেক মিলে যায়, একদম অর্ধেক মিলে যায়, অলমোস্ট অর্ধেক মিলে যায় আর কি। ওকে। মনি কি বল, লজ্জার কারণে বলতে পারতেন যে আমিও জাদ খানকে চিনি না, আরে এই যুগের পোলাপান। নিয়ামুল কচিমুল চলে আসছে, হ্যাঁ। দা ইন ফেমাউস জায়েদ খান। এই জায়েদ খান একটা ছবি দিয়ে দাও তো একজন, এখানে পোস্ট করে দাও তো, চেনে না বলে। একজন নেট থেকে জায়েদ খানের ছবি নিয়ে এখানে একটা পোস্ট করে দাও, যে যারা চেনে না তারা দেখে নেবে আর কি। ঠিক আছে। ওকে, লেটস গো। তো আমরা যেটা বলছিলাম আর কি, তাহলে দেখো, সামার সল্টিং বা ডিগবাজি চলন, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে হাইড্রা দ্রুত চলন সম্পন্ন করে। এই ক্ষেত্রে হাইড্রা দ্রুত চলন সম্পন্ন করে। হ্যাঁ, হাইড্রা দ্রুত চলন সম্পন্ন করে। তো এখন প্রশ্ন হলো যে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে, সেটা হলো লুপিং এর মাধ্যমে, আবার সামার সল্টিং এর মাধ্যমে সে দ্রুত চলন সম্পন্ন করেছে। এখন প্রশ্ন হলো যে দ্রুত চলন এবং লম্বা দূরত্ব অতিক্রম এই দুটোকে একই জিনিস নাকি ভিন্ন? আসলে বেসিক্যালি ভিন্ন অবশ্যই, কিন্তু মনে হয় দুটো একই রকম আর কি। তো চলো যাই আসলে দুটোর মধ্যে পার্থক্য দেখে নিই আর কি। ধরো কিভাবে বোঝায়, আমার হাতকে দেখা যায়? হুম, দেখো। ধরো এই দুইটা হলো দুইটা পা। ওকে। এই দুইটা পা, আর এইটা হলো ভিত্তি তল, এখান দিয়ে হেঁটে যাবে কোনো কিছু আর কি। কি দিয়ে দেখাই? ধরো এই যে টুলটা নেই, হ্যাঁ। এই, হ্যাঁ, ধরো এই যে টুল, এটা রাস্তা মনে করো, হ্যাঁ? এই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাবে, ধরো এই দুটো আমার পা। হ্যাঁ, দেখা যায় দুটো পা। তো এখন সে লম্বা দূরত্ব কোনটা? ধরো এই যে পা একটা তুলছে, তো তুলছে এইখানে নিয়ে ফেলাইছে এরকম, ঠিক আছে। আবার তুলছে, তুলে নিয়ে আবার এই লম্বা এখানে নিয়ে ফেলছে আর কি। মানে যতটা পা গেছে ততটুকু মনে করে ফেলে দিচ্ছে আর কি। এই যে এইটা হলো লম্বা দূরত্ব। কিন্তু গেছে কিভাবে দেখো, এই যে পা তুলছে, ওই আধা ঘন্টা ধরে বসে আছে, তারপরে হঠাৎ করে পাটা ছাড়ছে, তারপরে আবার এই পাটা তুলে নিয়ে আর একটা আধা ঘন্টা লাগছে মনে করো, তাহলে অনেক সময় লাগলো না? তাহলে এটা হলো লম্বা দূরত্ব, বাট দ্রুত চলন নয়। আর দ্রুত চলন কোনটা? সেটা হলো যে ডিগবাজি চলন, তো ডিগবাজি দিতে দিতে যাবে। ধরো এটা হলো হাইড্রা মনে করো। তো এখন ডিগবাজি মারবে, হ্যাঁ, ডিগবাজিকে এই যে ধুম ধারাক্কা ধুম, দেখছো? এই চলে গেল, ডিগবাজি দিয়ে সোজা চলে যাচ্ছে, ধুম ধারাক্কা, হ্যাঁ। এই যে ধুম ধারাক্কা ধুম, ডিগবাজি মেরে দিলাম, দেখা অত দিক থেকে গাই। এই যে ডিগবাজি ডিগবাজি ডিগবাজি, ও দ্রুত চলে যাচ্ছে আর কি। প্রথমে যদি হাত দিয়ে দেখাই, দেখো দ্রুত চলনটা কিরকম, এরকম করে চলে গেল আর কি, অনেক দ্রুত গেল না? দ্যাটস ওয়াই এটা দ্রুত চলন বা সামারসল্টিং যেটা। হ্যাঁ, সামারসল্টিং সে দ্রুত চলন সম্পন্ন করে, কিন্তু লম্বা দূরত্ব কি, এই যে পা একবার উঠাইছে অনেক দূরে ফেলছে, এই যে ফেলছে আবার তুলে নিয়ে এসে আবার একদিন চলে গেছে আমাকে তুলতে, তো অনেক সময় লেগে গেল না? দ্যাটস ওয়াই এটা হলো কি, লম্বা দূরত্ব, বাট অনেক দ্রুত সে চলে না আর কি। তো আশা করি বুঝতে পারছো কোনটা হলো দ্রুত চলন আর কোনটা হলো লম্বা দূরত্ব। দ্রুত চলন মানে সে অনেক দ্রুত যাবে আর কি, চলনটা দ্রুত হবে। কিন্তু লম্বা দূরত্ব মানে কি, সে পাটা ফেলবে অনেক লম্বা লম্বা করে, কিন্তু যাবে
ধীর গতিতে আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কি বুঝতে পারে থাকলেও একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, এই যে অনন্ত বলছে ভিন্ন, একটাতে চলতে বেশি সময় নেয় আর একটা চলতে কম সময় নেয়। ওকে, ভেরি গুড। সমারসল্টিং কি তুহিন বলছে, সমারসল্টিং চলনের একটা নাম দিছে। হ্যাঁ, সমারসল্টিং চলনের নাম, এটা একটা ইংলিশ শব্দ, ওইটার বাংলা শব্দটা ডিগবাজি। ঠিক আছে, এটাই এটাই, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এটার একটা নাম। ঠিক আছে, তো আসো তাহলে এখানে এই প্রক্রিয়া কিভাবে কাজটা সম্পন্ন হয় সেটা আমরা চলে যাচ্ছি সরাসরি। হ্যাঁ, তাহলে জি স্যার বুঝতে পারছো, ওকে ভেরি গুড। তো দেখো, সেম কথা, প্রথম এইবার বলবো, ওই প্রথমবার বলছিলাম কি, অর্থাৎ যখন লুপিং এ বলছিলাম বলছিলাম যে এই প্রক্রিয়া হাইটটা লম্বা দূরত্ব অতিক্রম করে, আর এখানে এসে বলবো কি এই প্রক্রিয়া হাইটটা দ্রুত চলন সম্পন্ন করে। হ্যাঁ, এই যে দ্রুত চলন সম্পন্ন করতেছে, এই প্রক্রিয়া হাইটটা দ্রুত চলন সম্পন্ন করে। এক, দুই নম্বর, বাকি যা বলছিলাম ওইটার মধ্যে সেম সেমন একটা, এই প্রক্রিয়া হাইটটার এক পাশের পেশি আবরণ কোষগুলো কি হয়, সংকুচিত হয়, আর এক পাশের পেশি আবরণ কোষগুলো কি হয়, প্রসারিত হয়। ওকে, তারপরে হাইড্রার কোষিকাকে তার চলনতলের দিকে বাঁকা করে, ঠিক আছে, ভিত্তিতলের সাথে কি করে বা চলনতলের সাথে কি করে স্থাপন করে, স্থাপন করলো, আগের কথাই। ঠিক আছে, এবার কি করবে সে, তার হলো যে গ্লুটিনিয়াম জাতীয় যে আঠা আছে সেই আঠা দ্বারা কি করবে এর সাথে লেগে থাকবে আর কি। ওকে, ভিত্তিতলের সাথে লেগে থাকলো। এবার সে কি করবে, তার পাদচাকতিকে সে ছেড়ে দিবে আর কি, উন্মুক্ত করে দেবে, করে দিয়ে কোষিকের উপর ভর করে সোজা হয়ে দাঁড়াবে। দেখছো, এবার কিন্তু দেখো উল্টা, মানে ছোটবেলায় যে তুমি ডিগবাজি মারছো না, ডিগবাজি এরকম করে যে ডিগবাজি মারছো, ডিগবাজি মারার সময় কি হাত একবার নিচে, তারপরে আবার কি পা উপরে চলে গেছে, আবার পরে গিয়ে আবার পা নিচে হাত উপরে চলে গেছে, এই সেই ছোটবেলায় যেটা করছো সেটা, ছোটবেলায় যা পড়া এখনকারটা কি, সরি, ছোটবেলায় যা খেলা এখনকারটা কি পড়া। দেখছো, যারা এটা করে আসছো তারা কি সেই শৈশব কাটায় আসছো আর কি। ওকে, ছোটবেলায় কে কে ডিগবাজি মারছো একটু কমেন্টস করে জানাও। ঠিক আছে, কে কে ডিগবাজি মারছো, ছোটবেলায় যা খেলা এখনকার তা পড়া। আর যারা ছোটবেলায় এই খেলাগুলো খেলে না আফসোস করতে, হায় আফসোস ছোটবেলায় যদি এগুলো খেলতাম, আরে। ঠিক আছে, তো যেটা বলছে আর কি, তাহলে এই প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলন সম্পন্ন করে, তারপরে হাইড্রা দেহের এক পাশে পেশি এবং কোষগুলো সংকুচিত হয়, আর এক পাশে পেশি এবং কোষগুলো কি হয়, প্রসারিত হয়। তারপর হাইড্রা কোষটিকে তার চলনতলের দিকে বাঁকা করে ভিত্তিতলের সাথে স্থাপন করে, এবং তার সাথে কি গ্লুটিনিন জাতীয় পদার্থ এই ভিত্তির সাথে তাকে লেগে থাকতে সাহায্য করে। এবার কোষিকার উপর ভর করে সে এবং পাদদেশের দিকে উপর দিকে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তারপরে আবার কি করে, এবার পাদশক্তিকে দেখো আবার চলনতলের দিকে বাঁকা করে ভিত্তিতলের সাথে কি করে স্থাপন করে আর কি, করে এবার পাদশক্তির উপর ভর করে সে সোজা হয়ে আবার কি হয় দাঁড়ায়। ওকে, এই ঘটনাগুলো ঘটলো আর কি। তার মানে কি, একবার সে কোষিকার উপর ভর করে সোজা দাঁড়ালো, আরেকবার সে কি পাদশক্তির উপর ভর করে সোজা দাঁড়ালো, একদম ছোটবেলায় যেটা করছো আর কি, ডিগবাজি মারছো আর কি, সেই ডিগবাজি। হ্যাঁ, এই যে তুহিন বলতেছে স্যার আমি ডিগবাজি মারছি, ভেরি গুড। তারপরে সাফায়াত বলছে জি স্যার, মুচকে গেছিল, আরে ডিগবাজি মারতে মারতে গিয়ে হাত মুচকে গেছে। এই কথা কি বলা যাবে? মারুফে বলছে স্যার জায়েদ খানের পোস্ট অ্যাপ্রুভ কইরেন। পোস্ট ওখানে না, এখানে কমেন্টে করো, কমেন্টে করো, কমেন্টে, কমেন্টে জায়েদ খানের একটা ছবি দিয়ে দাও আর কি। কমেন্টে কি ছবি পোস্ট, ছবি কমেন্ট করা যায় না, ওইটা ওইটা করো আর কি, তাহলে সবাই দেখে যাবে আর কি যে জায়েদ খান কে আসলে। বুঝছো, নাকি আটকে গেছে কোথাও, কমেন্ট কি আটকে গেছে? তারাও দেখতেছি। হুম, তো দেখো সামনে এগোই, জাহেদ খানকে যদি কেউ দিতে পারো দাও, দিলে ভালো, না দিলে নাই, আমারও তো আবার আগ্রহ নাই। দিলে অবশ্য খুব খুশি হইতাম। কমেন্ট করা যাচ্ছে না, না আরে, ছবি কমেন্ট করো, ছবি কমেন্ট। ওকে, মিশু, আরে মিশু চলে আসছো, এই দেখছো আর্টসের পোলাপান ক্লাস করতে আসছো, দেখছো? আসো আসো, অবশ্যই ক্লাস করতে পারবা, আমরা সকলে মিশুকে সাদর সম্ভাষণ জানাই। আমরা বিমোহিত, আর্টসের স্টুডেন্টরা আমাদের সায়েন্সের ক্লাস করতে আসছে, দারুণ ব্যাপার। পিক দেওয়া যায় না, আরে কেমন হয়ে গেল বিষয়টা? আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি, পিক দেওয়া যায় মানে যায় না মানে, নিশ্চয়ই কোনো জায়গায় আটকে গেছে আর কি, সেন্সরশিপে মনে হয় তোমাদের আটকে গেছে, সেন্সরশিপ।
জাহেজ খানকে কি নিষিদ্ধ করলো নাকি? ছবি পোস্ট হইতেছে না। হ্যাঁ, আরে ভাই দেখা যায় না। তুহিন বলছে যে পাদচাকতি কি আঠা নিঃসরণ করে? হ্যাঁ, শোনো, পাদচাকতি বলো বা কোর্সিকা বলো, সব জায়গায় কি থাকে? ওই যে তোমার হলো নেমাটোসিস থাকে। আর নেমাটোসিস, 4 ধরনের নেমাটোসিস, দুইটা নেমাটোসিস আছে, একটা হলো স্টেপটোলিন গ্লুটিন, একটা স্টেরিলিন গ্লুটিন। ওরা কি করে? ওরা হলো তোমার ওইখান থেকে আঠালো পদার্থ নিঃসরিত হয়, সেই আঠালো পদার্থ গিয়ে ওখানে লেগে থাকতে সাহায্য করে। আশা করি তুহিন বুঝতে পারছো। আহ পোস্ট করা, আরে এইখানে কমেন্টে ছবি পোস্ট করা যায় না? দাঁড়াও আমি দিচ্ছি জাহেদ খানটে, তোমরা আবার না পড়লে কি হবে? ওয়েট, আমি তোমাদের জাহেদ খানকে দেখাচ্ছি, টেনশন করো না। জায়েদ খান। দাঁড়াও, ওয়েট করো, হ্যাঁ, দিচ্ছি। চমৎকার একটা ছবি পাইছি, কমেন্ট করতে পারলে হয়েছে এখন। দাঁড়াও দাঁড়াও, সেই ছবি পাইছি একটা। না, তো করতে পারতেছি না। হুম, দাঁড়াও দাঁড়াও, জাহেদ খানের দাঁত দেখাতে পারলে হবে? সম্মান থাকবে বলো? এবার ইমেজ, থাইকো থাইকো, চলে যাবে না, হ্যাঁ? ছবি আগে নিয়ে আসি। এই ফটো কমেন্টস কি করা যায় না নাকি? ভুলে গেলাম আমি। নাহলে বাদ দাও, পরে এক সময় এই ক্লাস শেষ হওয়ার পরে একটা পোস্ট দিয়ে দিবা, হ্যাঁ, তাই হয়ে যাবে আর কি। ওকে, বাদ দাও, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, হ্যাঁ। ওকে। আহ অনন্ত বলতেছে জায়েদ খান কিছু ডেঞ্জারাস, ডিগবাই দিয়ে কিন্তু রুমিটা, হ্যাঁ, ঢুকে যেতে পারে ওতে, এর নিয়ে কথা বলা নাই। হ্যাঁ, পরিমাণের নায়ক জায়েদ খান, ঠিক বলছো। ওকে, সো আমরা শুরু করে দিই। এগুলো নিয়ে আমরা সময় নষ্ট না করি, কালক্ষেপণ না করি। ওকে, সো তো আমরা বলছিলাম যে সমারসল্টিং বা ডিগবাজি চলন বা জায়েদ খান চলন যেটা বলছিলাম, তাহলে এই ক্ষেত্রে কি হয়? যে প্রথমে কি হয়, যে এই প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলন সম্পন্ন করে, এক। 2 নম্বর হলো যে হাইড্রার এক পাশের পেশিয়াবন কোষগুলো সংকুচিত হয়, আর এক পাশের পেশিয়াবন কোষগুলো কি হয়, প্রসারিত হয়। তারপর হাইড্রা কি করে, তার সম্মুখ প্রান্ত অর্থাৎ কোষিকার দিকটাকে অর্থাৎ চলন পথের দিকে বাঁকিয়ে ভিত্তিতলের সাথে স্থাপন করার সময় কি হয়, গ্লুটিনিন জাতীয় নিউমাসিসটিকে আটকে রাখতে কি করে, সাহায্য করে, অর্থাৎ আঠালো পদার্থ এই ভিত্তিতলের সাথে তাকে আটকে রাখতে কি করে, সাহায্য করে। এবার কোষিকার উপর ভর করে সে সোজা হবে, কি হবে, দাঁড়াবে। তারপর চলে যাও,
যে এবার সে সূর্য যখন দাঁড়ালো, এবার পাদচক থেকে আবার সে পুনরায় কি করবে, পাদচক থেকে সে ভিত্তিতল থেকে বাঁকিয়ে আবার ভিত্তিতলের সাথে স্থাপন করবে আর কি। স্থাপন করে এবার পাদশক্তি ভর করে সোজা হয়ে দাঁড়াবে এবং এই প্রক্রিয়া সে কি করবে, পুনরাবৃত্তি করবে। সো এই যে এই কাজটা করতে গেলে সে কি করেছে, ডিগবাজি মারতে হচ্ছে তাকে। হ্যাঁ, সাবিত বলছে বোর্ড অ্যাড করে, হ্যাঁ দেবো ইনশাল্লাহ। তো তাকে কি ডিগবাজি মারতে হচ্ছে। তো ছোটবেলায় তুমি যেটা করছো আর কি, যে এই ছোটবেলায় দেখা গেছে কি অনেক সময় বন্ধুরা মিলে ডিগবাজি দিচ্ছে আর কি, সেই ডিগবাজি হলে এটা হাইট এরকম ডিগবাজি দিয়ে চলে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর যদি তোমরা লুপিং যদি বলো, ছোটবেলায় তোমরা চার হাত পায়ে চলছো না, চার হাত পায়ে চলার সময় কি করছো দেখো, তার হাত পা চলার সময় কি করছো, হাত সামনে গেছে পা একটা আসছে, আবার হাত সামনে গেছে পা একটা আসছে, ওটা ধরো লুপিং চলনের সাথে মিলে আর কি। ঠিক আছে, ওটা লুপিং চলনের সাথে তুলনা করো। আর ছোটবেলায় যে ডিগবাজি মারছো সেটা হলো ডিগবাজি চলন বা জায়েদ খান চলন। আশা করি দুইটা ক্লিয়ার হয়ে গেছে আর কি। এবং এই প্রক্রিয়া সেটা কি করে পুনরাবৃত্তি করবে। এখন এইটাতে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে কমেন্টস করে জানো স্যার বুঝতে পারছি। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের অংশে চলে যাবো আর কি। ওকে, বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। আর যদি আরেকবার বলতে হয় আমি দুটাকে একবারে বলে দেবো আর কি। হ্যাঁ, বুঝতে পারছো কিনা। ওকে, ডিজা বলতেছে স্যার ডিগবাজি খুবই ড্যাশ ড্যাশ, ভেরি গুড। হৃদয় বলতেছে কি লুপিং চলনে যদি হাইডার তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে তাহলে ডিগবাজিতে কি হয়, তার দেহের দূরত্ব অতিক্রম করার সময় দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ কেমন, দ্বিগুণই তো হবে আর কি, দ্বিগুণ। দেখো এইভাবে ডিগবাজি দিয়ে সে এখানে আসলো, তারপর আরেকটা ডিগবাজি, দুইটা ডিগবাজি, দেখো আমি তো কলম দিয়ে ধরতেছি, ধরো এইখান থেকে ধরো একটা ডিগবাজি মারলো এক, তার দেহের অর্ধেক দূরত্ব, আর একটা ডিগবাজি মারলো, তাহলে কটা হলো, তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করলো। আশা করি বুঝতে পারছো আর কি। আচ্ছা, তারপর মারুফ বলছে স্যার দুইটা একবার। ওকে, দুইটা একবার বলো, কারণ এই দুইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুইটাই কিন্তু পরীক্ষায় বেশিরভাগ এসে থাকে। এই দুইটা চলন আর কি, প্রথম দুইটা চলন আর কি। তো আমি খুব দ্রুত এই দুইটা একবার বলে দেবো আর কি। তো প্রথমবার কি হয়েছে, এই চিত্র দিয়ে তোমরা বুঝতে পারবা আশা করি, এই চিত্র থেকে বুঝতে পারবা। প্রথম ক্ষেত্র, প্রথম হলো কি লুপিং চলন যেটা ছিল, লুপিং কিন্তু বলতেছে আগে, আগে লুপিং তারপর সমাধান করবো। লুপিংটা কি বলছি, এই লুপিং চলনে হাইটটা কি করে লম্বা দূরত্ব অতিক্রম করে এক। দুই নম্বর, লুপিং কি করে হাইটটা তার দেহের এক পাশে পেশিয়াবন কোষগুলো কি হয় সংকুচিত হয়, আরেক পাশে পেশিয়াবন কোষগুলো কি হয় প্রসারিত হয়। তারপরে কি তার হাইটটা তার চলন পথের দিকে কৌশিকাকে বাঁকা করে, বাঁকা করে ভিত্তিতলের সাথে কি করে স্থাপন করে, এবং ভিত্তিতলের সাথে স্থাপন করলে কি হয় গ্লুটিনিয়ান, অর্থাৎ গ্লু জাতীয় পদার্থ নিঃসরণ করে এই ভিত্তিতলের সাথে আটকে রাখতে কি করে সাহায্য করে। ঠিক আছে, তারপর আমরা কি বললাম, তারপরে হাইটটা কি করে তার পাদচাকতিকে টেনে এনে কৌশিকের পাশে কি করে স্থাপন করে আর কি। ঠিক আছে, এবার পাদচাকতিকে ভর করে সোজা হয়ে দাঁড়ায় এবং এই প্রক্রিয়া শিখে পুনরাবৃত্তি চলে করে আর কি। এটা তোমার হলো প্রথম অংশটা, যেটা হলো লুপিং চলন। হ্যাঁ, এবার হচ্ছে দুই নাম্বার সমারসল্টের চলন। সো এই পর্যন্ত কিন্তু সেম সেমই, যে এই প্রক্রিয়া প্রথমটা বলছে কি এই প্রক্রিয়া হাইড্রার দ্রুত চলন সম্পন্ন করে। দুই হলো কি হাইড্রার এক পাশের পেশিয়াবন কোষগুলো কি হয় সংকুচিত হয়, আরেক পাশের পেশিয়াবন কোষগুলো কি হয় প্রসারিত হয়। তারপরে হাইড্রার চলন পথের দিকে তার কোষিকাগুলিকে বাকি করে ভিত্তিতলের সাথে স্থাপন করে এবং কি গ্লু জাতীয় পদার্থ আটকে রাখতে কি করে সাহায্য করে। তারপর কি করে হাইড্রা কোষিকাকে ভর করে সোজা এরকম করে দাঁড়ায়। তারপরে আবার কি করে হাইড্রা এবার কি করে এই পাদশক্তিকে বাঁকিয়ে ভিত্তিতলের সাথে কি করে স্থাপন করে, এবার পাদশক্তি ব্যবহার করে সোজা হয়ে সে আবার দাঁড়ায় এবং এই প্রক্রিয়া সে পুনরাবৃত্তি করতে থাকে। এরই মাধ্যমে তার হাইড্রা কি করে সমারসল্টিং বা ডিগবাজি চলন সম্পন্ন করে বা জায়েদকালীন চলন সম্পন্ন করে। আশা করি বুঝতে পারছো। রাজকুমার রাজবংশী আরেকটু কুইক পড়ানো। ওকে ঠিক আছে, চেষ্টা করব। হৃদয় প্রথম অর্ধেক হলে পরে আবার অর্ধেক তাইলে দেহের সমান হবে না। না 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 না, মানে সমারসল্টিং এ কি হচ্ছে, এই যে দেখো, মানে এখান থেকে ধরো এটা, এই যে খেয়াল করো, তোমাকে বোঝাই অন্য জিনিস দিয়ে। এই যে দেখো, ধরো এখানে হাইটটা ছিল আর কি, তাহলে দেখো এই যে ডিগবাজি মারলো, এইখানে সে দিয়ে আবার ডিগবাজি উঠলো, দিয়ে আবার এখানে গেল ডিগবাজি আবার উঠলো, তাহলে দেখো কয়বার এই কলমটা কয়বার দূরত্বতে করলো। কিন্তু আর দেখো ছিল এখানে, ধরো এখানে ছিল, এখান থেকে শুরু করলাম এই এক, এই দুই, দেখো এই এক, আবার ডিগবাজি মেরে আরেকটা হলো দুই, এই পর্যন্ত গেল। এখন মেপে দেখো এই যে একটা, এই দেখো দুইটা, দেখছো দুই দ্বিগুণ চলে যাচ্ছে, তার দেহের দ্বিগুণ দূরত্ব সে অতিক্রম করে ফেললো। আশা করি বুঝতে পারছো আর কি। এটা হলো সামারসল্টিং এর বেলায় কিন্তু এটা। ওকে, এবার আসো
আননোন পার্সন বলছে, অনেক সুন্দর স্যার, ধন্যবাদ আননোন পার্সন। তুমি নন হয়ে যাও, পরিচিত হয়ে যাও, আরো ভালো লাগবে। এবার আসো, পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি আর কি। সমারসল্টিং তো গেল গা, হ্যাঁ। এবার আসো পরবর্তী, গ্লাইডিং চলন বা অ্যামিবার চলন। এবার দেখো, প্রত্যেকটা চলন তোমাদের লাইফে কোনো না কোনো সময় হয়েছে, সেটার সাথে দেখবে মিলে গেছে আর কি। তো আমরা গ্লাইডিং চলনকে বা অ্যামিবার চলনকে সেই সেই চলনের সাথে আমরা তুলনা করবো কি। সো একটু গল্প শোনো, মনে করো। গল্পটা হলো যে ছোটবেলায় তোমরা কি করছো। ধরো গ্রাম সাইডে যাদের বাড়ি আছে, তো তাদের ক্ষেত্রে কি হয় দেখো, যে যখন গ্রামে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, তো বৃষ্টির দিনে কি হয়, গ্রামের যে উঠানগুলো আছে সেগুলো প্রচুর পিচ্ছিল হয়ে যায়, এবং উঠানে যেগুলোতে কি আছে, এঁটেল মাটি যে দিয়ে যে সকল উঠান আছে সে জায়গা কিন্তু প্রচুর পিচ্ছিল হয়ে যায়। তো পিচ্ছিল হয়ে গেলে কি হয় সেটা তো বুঝতেই পারতেছো। হ্যাঁ, কি হয় বলো তো। পৃথিবীতে ধরো একটা ঘটনা ঘটলে সবাই প্রথমে হাসে, তারপরে দুঃখ প্রকাশ করে। এই ঘটনাটা কি একটু বলো তোমাকে, দেখে কে কে পারো। পৃথিবীতে এমন একটা ঘটনা যেটা হইলে সবাই দেখে প্রথমে হাসে, হ্যাঁ দেখে প্রথমে হাসে, তারপরে একটু পরে দুঃখ প্রকাশ করে, হারে। ঠিক আছে, বলো তো দেখি এটা কি, কি হলে এই ঘটনা ঘটে। সামুল, সামিউল বলছে পড়ে যায়, ভেরি গুড। আর কেউ পারো নাকি। আসার, এইটা তো আরো ভালো হয়েছে। মাফি আসার, অনন্ত আসার খেলে। সূচনা বলছে ধপাস। সাবিত বলছে পিছলে পড়ে যাওয়া। দারুন দারুন, এক একজনের উপমাটা এক এক রকম হচ্ছে। রাজবংশী বলছে পড়ে গেলে, তারপরে তুহিন বলছে যে কোনো ভাবে পড়ে যাওয়া। ভেরি গুড। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। কেউ যদি তোমার চোখের সামনে পড়ে যায়, ধপাস করে পড়ে যায়, তাহলে যেটা হবে আর কি, সেটা হলো যে প্রথমে দেখে সবাই হাসবে, এরপর যদি হয় দুঃখ প্রকাশ করা তা করবে। একদম খুব আপন জন যদি পড়ে যায়, তাহলে পড়া দেখে প্রথমে সবাই হাসে, তারপরে হলো দুঃখ প্রকাশ করে। তাই নয় কি? হ্যাঁ, হ্যাঁ, সবাই সবাই সঠিক অ্যান্সার দিয়েছে আর কি, পড়ে গেলে এটা হয় আর কি। তো এখন দেখো, তো আমরা এই যে এখানে গ্লাইডিং চলন বা অ্যামিবার চলন যেটা পড়বো, সেটার সাথে কিন্তু এটা মিল আছে, এই জন্য কিন্তু তোমাদের এই গল্পটা বলতেছে আর কি। ধরো যে খুবই পিচ্ছিল তোমার উঠানটা, মাঠ কাদা মাটি আছে। রনি বলছে মায়ের মার খেলে, তা না না না, হয়নি হয়নি। হৃদয় বলছে ওকা, বলা যাবে না। আচ্ছা যাই হোক, অনেক কথাই বলতেছো। তো যেটা হয় আর কি, ধরো পিচ্ছিল হয়ে গেছে তোমার উঠানটা, এখন এই পিচ্ছিল উঠান এবং তোমার পা হলো খালি পায়। তো হাঁটার সময় তুমি কিভাবে হাঁটবে বলো তো। একদম পা টিপে টিপে হাঁটবা না, একদম পা টিপে টিপে যেন পড়ে না যাও, নাকি খুব দ্রুত হেঁটে যাবা। দুটো হেঁটে গেলে তো সরাসরি ধপাস, ধপাস, নিশ্চিত ধপাস। তাহলে কিন্তু সে যখন রাস্তা খুব পিচ্ছিল থাকে, তখন কিন্তু পা টিপে টিপে, এরকম পা টিপে টিপে হালকা হালকা করে হাঁটে আর কি, যেন সে পড়ে না যায়। তো টিপে টিপে হাঁটার উদ্দেশ্য যেন তার পিচ্ছিল রাস্তায় সে যেন পড়ে না যায়। তাহলে তুমি যখন পিচ্ছিল রাস্তায় হাঁটো, তখন কিন্তু পা টিপে টিপে হাঁটো। ঠিক এই এই হাইটটা যখন সে পিচ্ছিল জায়গায় কোনো জায়গায় হাঁটে, সেও কিন্তু এরকম পা টিপে টিপে হাঁটে, ঠিক আছে। ওকে, হাইটটাও এরকম কি করে পা টিপে টিপে হাঁটবে। সো তাহলে গ্লাইডিং চলন হলো ওইটাই, যখন পিচ্ছিল কোনো জায়গা থেকে, পিচ্ছিল বা মসৃণ, খুবই মসৃণ জায়গায়, সেখানে হাইটে যখন চলে, তখন সে তোমার কি করে, তার এই যে পাদচাকতি থেকে কি হয়, এই অ্যামিবয়েটের মতো পা তৈরি করে, অর্থাৎ অ্যামিবার মতো হলো ক্ষণপথ তৈরি করে সে কি করে, সেখানে কি করে খুবই ধীর গতিতে কি করে সেই চলন সম্পন্ন করে আর কি। ঠিক আছে, খুবই ধীর গতিতে চলন সম্পন্ন করে। তো সেটাকে আমরা কি বলবো, গ্লাইডিং চলন বা অ্যামিবার চলন বলবো। ওকে, তাহলে দেখো, অ্যামিবা পিচ্ছিল রাস্তায় যে চলন সম্পন্ন করে, সেটা হলো কি গ্লাইডিং চলন বা অ্যামিবার চলন। আশা করি সকলে বুঝতে পারছো। এবং তোমরা যখন ওই যে বৃষ্টির দিনে হাঁটাহাঁটি করবে না, তখন একটু মনে করার চেষ্টা করবা, যে আমি যে পা টিপে টিপে হাঁটতেছি, এটা কি চলন। এটা তো হাইটটা এইভাবে চলে, হাইটটা কেমন করে চলন, আর এই চলনটার নামটা কি ছিল, সেটা হলো কি গ্লাইডিং চলন বা অ্যামিবার চলন। আশা করি মনে থাকবে। আর পড়ে গেলে তো অবশ্যই মনে থাকবে, কি বলো। যখন ধপাস করে কেউ পড়ে গেলা, তোমার সামনে কেউ পড়ে গেছে বা তুমি নিজেই পড়ে গেছো আর কি, তখন কিন্তু মনে রাখবে যে হাইটটা এই জন্য পা টেপে টেপে চলতো, কারণ যে সে যেন পড়ে না যায় আর কি। ওকে, আমরা খুব দ্রুতই ক্লাস শেষ করে দেবো, ধরো আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এইটা হলো তোমার গ্লাইডিং চলন বা অ্যামিবার চলন। এবার আসো, তারপরের অংশ চলে যাচ্ছে আমরা। হ্যাঁ, ভাষা চলন বা ফ্লোয়েটিং চলন। এইটা আরো ইন্টারেস্টিং, চমৎকার, ঠিক আছে, অসাধারণ একটা চলন এটা। তো সেটা হলো এই ভাষা চলন বা তোমার হলো কি ফ্লোয়েটিং চলন। হ্যাঁ, তো ফ্লোয়েটিং চলনটা কি, সেটা হলো যে তোমরা একটু ভালো করে মনে করে দেখো, যে ছোটবেলায় যখন তোমরা কি করতে, রান আছে,
বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তানজিম এতক্ষণ এসে বলতেছে প্রেজেন্ট স্যার, তাহলে হইলো? হ্যাঁ। সো যেটা বলতেছিলাম আর কি, ভাষা চলনের কথা বলতেছি, যে মেয়েদের জন্য বলবো ছেলেদের জন্য বলবো। দেখো, পুকুরে যখন সাঁতার কাটে মেয়েরা, তখন কিন্তু একটা কলসি নিয়ে সাঁতার কাটে। কলসি, কলসি তাকে ভেসে থাকতে কি করে, সাহায্য করে আর কি। তো আমরা দেখতাম ছোটবেলা, দেখতাম মাটির কলসি নিয়ে অনেকে কি করতো, পেটে মানে মাটি কলসির উপর ভর করে সে সাঁতারটা কাটতো, তার জন্য সহজ হতো আর কি। আর ছেলেদের বেলায় কিন্তু চমৎকার জিনিস দেখা যেত, হ্যাঁ। সেটা হলো, ছেলেদের একটা লুঙ্গি পরতো আর কি, হ্যাঁ। সেই লুঙ্গিতে বাতাস ঢুকাতো, ঠিক আছে, বাতাস ঢুকে সেই লুঙ্গিতে বাতাসে ভর করে সে কিন্তু ভেসে থাকতো আর কি। ঠিক আছে, ভাষা চলন। এই যে তুমি যে ভাষা চলন করছো, সেই ভাষা চলন, এই তো। সাফায়াত বলেছে লুঙ্গি নিয়ে স্যার। এখন আমাকে বলো, এই যে লুঙ্গি ফুলিয়ে কে কে এরকম করে কি করছো, সাঁতার কাটছো আর কি, হ্যাঁ, ভেসে থাকছো, সেটা একটু কে কমেন্টস করে জানাও। দেখি এই অসাধারণ মানে স্মৃতি কার কার আছে। হ্যাঁ, যারা করছে একটা হাত তুলে জানাও। আমিও হাত তুলছি অবশ্য, যে কারা এরকম লুঙ্গি ফুলিয়ে ফুলিয়ে ভেসে ভেসে চলতে আর কি। একটু হাত তুলে আমাকে জানাও। সাফায়াত করছো না? রে, সোনালী শৈশব, সোনালী শৈশব। মাফি করছো? সেই সেই সেই। তারপরে, সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি? এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে, মাফি বলছে আমি করছো, আচ্ছা তুমি করছো। অনন্ত, লুঙ্গি দিয়ে ফুলিয়ে ভেসে থাকতাম, ও চমৎকার, সেই শৈশব অনন্ত। সাফায়াত হাত তুলছে, তারপরে আরিফুল হাত তুলছে, আমিও হাত তুললাম। তারপরে তুহিন হাত তুলছে। আরে সোনালী শৈশব দেখি, হ্যাঁ। সবাই লুঙ্গিতে ভেসে ভেসেছে। সো তাহলে দেখো, এই যে আমরা এখানে আর মনে রাখার চেষ্টা করো, এটা তোমার খুব সহজে মনে থাকবে যখন তুমি এটা মনে করবে যে বর্ষাকালে লুঙ্গি ফুলে এরকম চলছো আর কি। তা হাইড্রাও কিন্তু এই কাজটা এরকম একটা কাজ করে, সেটা হলো হাইড্রার যে তোমার পাদচাকতি আছে, সেই পাদচাকতি থেকে এক ধরনের কি আঠালো পদার্থ, দ্যাটস মিন তার এখানে যে গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে কি করে সে, এই কই গেল রে, পাদচাকতি থেকে গ্রন্থি নিঃসরণ করে, সেই গ্রন্থি দিয়ে সে কি করে বুদবুদ তৈরি করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বুদবুদ। ওকে, এই সেই বুদবুদ দেখছো? দেখো এই যে বুদবুদ, এই বুদবুদের উপর ভর করে, বুদবুদের মাঝখানে কি থাকে, বাতাস। হ্যাঁ, বাতাস থাকে। আশিস বলতেছো, অনবশ্যই করেছো, ভেরি গুড। এই বাতাস থাকে, তো এই বাতাসের, যে বাতাসের কারণে তা কি হয়, এখানে বাবল তৈরি হলো আর কি। হ্যাঁ, পানির মাঝখানে বাবল, এই বাবলে ভেসে ভেসে কি করে হাইড্রিক ভাবে চলতো আর কি। ইন্টারেস্টিং না? দারুণ দারুণ কিন্তু। তো এরকম হাইড্রিক ভাবে চলছে, এই এই যে হাইড্রিক যে এই চলনটা সম্পন্ন করে, সেটাকে কি ভাষা চলন বলা হয়। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। তো আমরা এরকম করছি, ওরা এরকম করে আর কি, ঠিক আছে। রাজকুমার রাজবংশী বলছে যে এইটা নিয়ে আমার কাহিনী আছে, তাই বলবো না। আরে তোমার কাহিনী আমার বইলো পরে, হ্যাঁ। আমি কিন্তু শুনতে চাই, আমাকে জানাও কি কাহিনী আছে। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটাতে কার কোনো সমস্যা আছে? এই যে আমরা বললাম গ্লাইডিং, গ্লাইডিং কোথা থেকে আসলো আবার? এই, জ্বালাস না রে ভাই, জ্বালাস কেন তো। ভাষা চালন, ঠিক আছে, ভাষা চালন সম্পন্ন হয়ে গেল আর কি। অর্থাৎ সে এই যে তার পাদচাকতি থেকে একটা বাবল তৈরি করবে বুদবুদ, সেই বুদবুদের উপরে ভেসে সে চলবে আর কি, এটা হলো ভাষা চলন। এবার সে আরো কি চলনটা সে সম্পন্ন করে থাকে, সুইমিং করবে, সাঁতার। এখন আমাকে বলো, আমরা যখন সাঁতার কাটি তখন কি করি, হাত পা এরকম করে ছোড়াছুড়ি করি না? এরকম করে ছোড়াছুড়ি করি না সাঁতার কাটার সময়, এরকম? হ্যাঁ, করি তো। তো ওরাও ঠিক এরকম ছোড়াছুড়ি করে, কিন্তু ওদেরকে হাত আছে যে ওইটাতে ছোড়াছুড়ি করবে? হাত তো নাই, তাহলে কি দিয়ে ছোড়াছুড়ি করতে পারে? বলো দেখি, কি দিয়ে ওরা ছোড়াছুড়ি করতে পারে? সাঁতার কাটার সময় কি দিয়ে ওরা এরকম ছোড়াছুড়ি করলে সাঁতার কাটতে পারবে? একটু বলো দেখি। হ্যাঁ, বলো দেখি। হুম, কি দিয়ে ছোড়াছুড়ি করলে তারা এই সাঁতারটা কাটতে পারবে? ওদের তো হাত নাই, কিন্তু হাতের বিকল্প কি আছে এখানে, বলো দেখি। এই তো বলছে, সাফাত বলছে কর্সিকা, হ্যাঁ, কর্সিকাতে সে এরকম করতে থাকবে আর কি। এরকম করলে তখন সে কি হবে, তার সাঁতার কাটা সম্পন্ন হবে। তাহলে দেখো, সে পানির মধ্যে মাঝে মাঝে সাঁতার কাটবে, তার কর্সিকাগুলোকে কি করবে, ঢেউয়ের মতো আন্দোলিত করবে, করে সে কি করবে, সাঁতার কার্য সম্পন্ন করবে। সো খুবই সিম্পল, আশা করি সকলে হয়ে গেছে আর কি। এবার সব পরে পয়েন্টে চলে যাচ্ছে, আমরা সাঁতার তো সম্পন্ন করলাম। এবার সে তারপরটা যেগুলো হ্যাসরান বা ক্রলিং বলা হয়, যেটা হ্যাসরানো। ওকে, হ্যাসরানটা কিভাবে সম্পন্ন করে, এটা খুবই সিম্পল, আশা করি খুব সহজে বুঝতে পারবো। সে কি করবে, ধরো যে তার কর্ষিকা গুলো দিয়ে কোনো এক জায়গায় ধরছে আর কি, ধরো এই গাছের ডালকে সে ধরছে আর কি। এবার সে কি করবে, এই
দেহের এই অংশটা কি করবে, সে সংকুচিত করে ফেলবে আর কি। হ্যাঁ, দেখো এই যে কর্ষিকাতে যে ডালগুলো ধরছে, কর্ষিকায় ডাল ধরছে, তারপর দেহের এই অংশটাকে সে সংকুচিত করে ফেলবে। দেখো এখানে কিন্তু সংকুচিত করে ফেলছে, সংকুচিত করে দেখো এটা নিয়ে এসে ধরো এইখানে লাগে স্থাপন করছে, ধরো দেখো এইখান দিয়ে এখানে স্থাপন করছে। এবং সে এটার উপর ভর করে আবার সে এই উপর দিকে উঠে যাবে, ঠিক আছে ওইটা। আবার সে এখানে কর্ষিকায় দেখেছে একটা ধরবে, ধরে আবার সেটা সংকুচিত করে এখানে স্থাপন করবে, করে এরকম করে যাবে। তো এই যে এই চলন সেটা বলে কি হামাগুড়ি চলন বা হ্যাসরানো চলন। হামাগুড়ি তো তোমরাও দিছো আর কি, খেয়াল করে দেখো। তো এই চলনটা কিন্তু তোমাদের সম্পন্ন করা আছে আর কি। সো এটাও গেল। এবার শো হাঁটা চলন। ওকে, সো এটা তো আরো ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যদিও, তারপরে আমি একটু দেখাচ্ছি তোমাদের। তো ধরো যদি এরকম কখনো করেছো কিনা, যে ছোটবেলায় দুই হাতের উপর ভর করে শুধু হেঁটে যাচ্ছ আর কি, ডিগবাজি না কিন্তু, জাস্ট দুই হাতের উপর ভর করে এরকম হেঁটে যাচ্ছ আর কি, মানে মাথা নিচের দিকে পা উপরের দিকে, এবার দুই হাতের উপর ভর করে হাঁটতেছো। তো এটা অবশ্য শূন্যে এই কাজটা করাটা কঠিন আর কি, মানে মাটির উপরে আর কি। কিন্তু পানির মধ্যে কিন্তু এই কাজটা করা কিন্তু খুব সহজ আর কি। পানির মধ্যে অনেক সময় আমরা কি করতাম, যে এই হাতটা নিচের দিকে দিয়ে পাটা উপর দিকে দিয়ে সুন্দর করে কিন্তু হেঁটে যেতে পারি, অর্থাৎ যেখানে অল্প পানি থাকতো আর কি, সেই অল্প পানিতে, হ্যাঁ, অল্প পানিতে পাটা উপর দিকে দিয়ে আরামে কিন্তু হেঁটে যাওয়া যেত। তো তার মানে কি, পাদচাকতির উপর কর্ষিগুলোকে সে পা বানাইছে, তার ক্ষেত্রে কিন্তু এটাই দেখো, ওর যে কর্ষিকাগুলো ছিল সেগুলোকে পা বানাইছে, পা বানিয়ে পাদচাকতিকে দিচ্ছে উপর দিকে আর কি, দিয়ে সে কর্ষিকা দিয়ে হেঁটে যাচ্ছে। আর এই চলনের নাম হলো কি হাঁটা চলন বা ওয়াকিং। আশা করছি সকলে বুঝতে পারছো। এই সাবাত বলছে হ্যাঁ পানির নিচে, হ্যাঁ ভেরি গুড। এবার আসো পরের অংশে চলে যাচ্ছি আমরা, খুব দ্রুতই শেষ হয়ে যাবে ক্লাসটা, লং ক্লাস আমরা না করি। আচ্ছা এবার আসো দেহের সংকোচন প্রসারণ। দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু তারা কি করে, তাদের চলন সম্পন্ন করে থাকে। তো খুবই সিম্পল, তার দেহটাকে খুব সংকুচিত করে ফেলবে, এরকম সংকুচিত করে ফেললো, ঠিক আছে। আবার প্রয়োজন মতো সে আবার এরকম প্রসারণ করে ফেললো, ঠিক আছে। তাহলে সংকোচন প্রসারণ করার মাধ্যমে তোমার চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ আর কি, এটা আসলে বোঝানোর কিছু না আর কি। তার দেহটা এখানে লম্বা আটে ছিল আর কি, এরকম লম্বা আটে ছিল, আর এখানে গিয়ে কি করলো দেখো, এই যে সংকুচিত করে ফেলছে আর কি। এরকম সংকোচন প্রসারণের মাধ্যমে কি করবে, তার সুবিধা মতো পজিশন তার দেহটাকে স্থাপন করলে পরে সে কি করে মাঝে মাঝে চলন সম্পন্ন করে থাকে। এবার হলো লাস্ট অন। লাস্ট অন হলো সাঁতার কাটতে গিয়ে কখনো কি পানিতে ডুবে গেছো? হ্যাঁ, প্রথম প্রথম বিশেষ করে সাঁতার কাটতেছো বা সাঁতার শিখতে গিয়ে হঠাৎ করে ডুবে গেছো, তো দুই চার ঢোক পানিও খেয়ে ফেলছো, এরকম রেকর্ড আছে না? আছে, নিশ্চয়ই আছে। তো দেখো সাঁতার কাটতে গেলে এরকম দুই চার ঢোক পানি খেতে হয় আর কি, এটা এটা নর্মাল বিষয় আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো ডুবা চলনটা কি? ডুবা চলন হয় যে হাইটটা কোন সময় হয় কি, যে নর্মালি ধরো বুদ বলে চলতেছে বা কোনোভাবে চলতেছে, চলতে গিয়ে হঠাৎ করে সে ডুবে যায় আর কি। তো ডুবে গিয়ে তারপর সে আবার নিজেকে কোনোভাবে রিকভার করে নেয় আর কি। এই যে তার অনাকাঙ্ক্ষিত এই যে চলনটা সম্পন্ন হয়, ডুবে গেছে দ্যাটস ওয়াই তাকে চলনটা সম্পন্ন করতে হলো, এটাকে আমরা কি বলবো, ডুবা চলন বলবো আর কি। তো এই হলো মোটামুটি আমাদের সম্পূর্ণ অংশটা হয়ে গেল আর কি। তাহলে হাইড্রা অনেক ধরনের চলন সম্পন্ন করে থাকে আর কি। তো মোটামুটি 9 ধরনের চলন আমরা দেখালাম আর কি। তো 9 ধরনের চলন, তার মধ্যে প্রথম দুটো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো এমসিকিউর জন্য একটু মনে রাখবো আর কি। আহ, শুভ সাঁতার জানে না, হায় রে, শুভ থেকে সাবধান, ঠিক আছে। নৌকায় যদি কখনো ভ্রমণ করো, শুভর আশেপাশে কিন্তু থাকা যাবে না, কারণ যে সাঁতার জানে না সে কিন্তু আরো দুই তিনটাকে নিয়ে ডোবে কিন্তু, হ্যাঁ সাবধান, যারা সাঁতার জানো তারাও সাবধান। তারপরে আব্দুল আল মাহফিজ, আর শীত লাগে না আপনার? তো না না, শীত নেই, শীত নেই একদম, রিল্যাক্স, এই রুমের মধ্যে খুব একটা শীত লাগে না। আর এই যে স্মার্ট বোর্ডের পাশে না একটু গরম, এমনিতেই গরম, তো এখান থেকে হয়তো কিছুটা উষ্ণতা আসে আর কি। আচ্ছা আমরা কিন্তু ক্লাস শেষ করে দেবো। তো সকলে বুঝতে পারছো কিনা আজকে ক্লাসটা? আর হাইড্রাতে আর একটা ক্লাস নেবো, যদি সম্ভব হয় আগামী ক্লাস, আগামীকাল অথবা আগামী পরশু, যে কোনো একদিন ক্লাস নিয়ে আমরা হাইড্রা পুরোটা শেষ করে দেবো। অবশ্যই তোমাদের পরীক্ষার আগের রাতে ক্লাস নেবো না, এটা মাথায় রাখবো। যদি তোমাদের পরীক্ষা থাকে পরের দিন, তাহলে ওই আগের রাতে ক্লাস নেবো না, যখন গ্যাপ পাই সেদিনই নেবো আর কি। আর আজকে ক্লাসটা নিলাম আর কি, অনেকদিন ধরে নেওয়া হচ্ছে না, একটু কন্টিনিউটি তৈরি করা, এবং তোমাদের পরীক্ষার পরে ইনশাল্লাহ পুরো তুমি ক্লাস নেওয়া শুরু করবো আর কি। পুকুরে গোসল করার নেই, আরে এখানে এই উল্লাপাড়ায় অনেক পুকুর টুকুর আছে, হ্যাঁ শুভ, এখানে গিয়ে কোনো এক জায়গায় সাঁতার শিখে নিও, আর যারা সাঁতার জানে তাদের কাছে সেও যে উপজেলা পুকুরে যেও আর কি, কাউকে নিয়ে যাও, আবার একা একা যেও না, হ্যাঁ। তো এই হলো মোটামুটি। তো আশা করি বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্টস করে যারা আহ হ্যাঁ কমেন্টস করে জানাও, যেন পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতে কাল যদি না হয় অন্য দিন হবে। অবশ্যই পরীক্ষার আগের দিন ক্লাস নেবো, যদি পরীক্ষা থাকে তাহলে তার আগে ক্লাস নেবো না আর কি।
ওকে, তাহলে আমরা হাইড ডেটা শেষ করে দেবো, আর একটা ক্লাস নিলেই হাইড ডেটা শেষ হয়ে যাবে। এবং এই ক্লাসটা কিন্তু আপলোড করা থাকবে, এবং এই আজকে হলো সপ্তম লেকচার এই চ্যাপ্টারের। আরও যে 6টা লেকচার আছে সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর কি, আরিফস বায়োলজি ক্লাসরুম ইউটিউব চ্যানেল, এই সেম নামে আর কি, আরিফস বায়োলজি ক্লাসরুম। ওইখানে কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু প্লে লিস্ট করে কিন্তু ক্লাসগুলো দেওয়া আছে, তো যাদের ক্লাসগুলো দরকার ওখান থেকে দেখে নিও আর কি। ওকে। কি যেন কি বললা, দেখি তোমাদের সাথে একটু কুশল বিনিময় করে এখন বিদায় দেবো আর কি। আহ, আব্দুল্লাল মাফি, জি স্যার, পুরো দমে ক্লাস করলে ভালো হয়। ওকে, ইনশাল্লাহ নেবো। আমি আসলে অসুস্থ ছিলাম, পা ভাঙার পরে, পায়ে ব্যথা পাওয়ার পরে আর ক্লাস নেইনি খুব একটা। স্যার কাল ক্লাস স্যার কাল ক্লাস নিয়েন, আজকের ক্লাস অনেক ভালো লাগছে, কাল করতে চাই আপনার। থ্যাংক ইউ শুভ, সম্ভব হলে কালকেও নেবো ইনশাল্লাহ। কালকে আবার অনার্সের একটি ক্লাস আছে আর কি, যদি সম্ভব হয় নেব তারপরেও। তারপরে আসলে সূচনা, অনেক ভালো লাগে ভাবে বুঝতে পারছি, ধন্যবাদ। সাফায়েত, জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। নীরব, জি স্যার বুঝতে পারছি। ওকে, তো আমরা এখনই বিদায় নেবো আর কি। তো সকলে ভালো থেকো, আর সকলের জন্য শুভেচ্ছা, আর খুব সিরিয়াসলি পড়াশোনা করো। আহ, ঠিক আছে। আর অবশ্যই কালকে কিন্তু সকলে কলেজে যাবা, কাল পরশু দুদিন কলেজ করবা, খুব গুরুত্বপূর্ণ কলেজ করা। ঠিক আছে। সাফায়েত বলছে স্যার আপনার পায়ের কি অবস্থা? পা অনেকটাই ভালো, পুরোপুরি ফিট না, আরো কিছু সময় লাগবে। মনি বলছে স্যার আপনার আম্মু আপনার পড়ানো দেখে অনেক প্রশংসা করলো। আমার আম্মু কিরা? তোমার আম্মু? ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমার আম্মু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার আম্মুকে আমার শুভেচ্ছা জানাবা, আমার জন্য দোয়া করতে বলবা। ডিজামণি, অনেক ভালো হয়েছে স্যার, ধন্যবাদ। তারপর রিয়াজুল, তুহিন বলছো স্যার 3D চিত্র ব্যবস্থা করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে, নিতে থাকি। তারপরে মনি, অনেক অনেক ধন্যবাদ। ওকে, তো ঠিক আছে, সকলকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ইনশাল্লাহ খুব দ্রুত দেখাবে, গ্রুপে পোস্ট দিয়ে জানাবো কখন ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, টাটা, আবারও 1 কোটি বছর পর দেখাবে। আল্লাহ হাফেজ।